আমি যে রিয়াসাত আজিমকে চিনতাম বিফোর এন্টারিং দ্য ইন্ডাস্ট্রি, সেই রিয়াসাত আজিম ক্লিন শেভড, সেই রিয়াসাত আজিমের যে ট্রান্সফরমেশনটা, এখন তামিল হিরোদের মতো রিয়াসাত আজিম দাড়ি রাখে, সানগ্লাস ব্যবহার করে। আমার কথা হচ্ছে, একটু যদি বৃষ্টি হয় তখন যদি একজন সাংবাদিক মাথায় ছাতা নিতে পারে, রৌদ্রের সময় ওই পার্টিকুলার জার্নালিস্ট কেন সানগ্লাস পরতে পারবে না? ট্রু। আমার জাতীয় পতাকা যারা বেয়ার করে সেই ক্রিকেটারদের, সেই রকম ন্যাশনাল হিরোদেরকে আপনি থাপড়াবেন, মার দিবেন, লাথি মারবেন, সে যেই হোক ভাই, আপনি এটা করতে পারেন। তো ফৌজদারি আইনের অপরাধ, এটা ভয়াবহ অপরাধ। এই সাংবাদিকতা শ্রেণীতে যে প্রবলেমটা, এখান থেকে খুব বেশি মানুষ হিরো হইতে পারে নাই, একদমই না। তো সেখান থেকে একজন হিরোকে যখন দেখা, ওই হিংসাত্মক মনোভাবের শিকার কি হতে হয়েছে, এখনো হতে হয়। আমরা কি নিয়ে রিপোর্ট করছি বলেন তো? প্লেয়ারদের জন্য, প্লেয়ারদের জন্য করছি। এই প্লেয়াররা হচ্ছে যখন পোল্টি মারে, লাগেটা কেমন আপনি বলেন? একটা কথা প্রায় প্রচলিত আছে, সেটা হচ্ছে যে উপর মহলে যারা আছে, যে কোনো জায়গার হর্তাকর্তা ব্যক্তি যারা আছে, রিয়াসাত আজিমকে ভয় পায়। জুলাই আন্দোলন সেই সময়টাতে সবার মধ্যে একটা ভীতিকর অবস্থা। ব্যক্তিগত জায়গা থেকে সবার প্রথম সোচ্চার হয়েছিলেন, সবকিছুকে উপেক্ষা করে। আপনার সাথে কোনো চ্যানেলের ট্যাগও নাই, আমার সঙ্গে তো ধরে নিচ্ছে যমুনা টেলিভিশনের ট্যাগ আছে। আপনি কিভাবে ওই সিচুয়েশনটা তখন হ্যান্ডেল করেছিলেন? আসলে যে ছেলেটা হেলমেট পরে পিটাইতেছে সেও মাশরাফিকে পছন্দ করে, আর যে হেলমেট পরা কারো হাতে মাইর খাচ্ছে সেও তো মাশরাফি, সেও তো সাকিব। আপনি কি কখনো মানুষের সঙ্গটা মিস করেন? এটা একটা জীবনে বড় দুঃখ। আমি এত দেশ ঘুরছি, আমি আমার বাবা মার জন্য কিছু কিনে আনতে পারি না, এটা কিন্তু অনেক বড় দুঃখ। অনেকেই দেখি শপিং করে, বাবার জন্য শপিং করে, মার জন্য শপিং করে, ভাইয়ের জন্য শপিং করে, আমি এটা করতে পারি না। আমারও মনে হয় যে আমার ভাই যদি বেঁচে থাকতো, আমরা একই রকম ড্রেস পরতাম, একই রকম পাঞ্জাবি পরতাম, আমার বাবাও হয়তো একই রকম পাঞ্জাবি পরতো আমাদের সাথে। সো এই স্টোরিজ গুলো আসলে কি জানেন, মানে কেউ জানে না। সো এইগুলো আসলে জীবনের দুঃখের একটা বড় পার্ট, বাট আই অলওয়েজ কিপ স্মাইলিং, আমি এগুলো বলি না কাউকে। ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে, সেই ইতিহাসে আপনার আমার একটা কন্ট্রিবিউশনের জায়গা থাকবে। এটা অবশ্যই থাকতে হবে সামি, কিন্তু ইন্টারেস্টিং পার্ট কি জানেন, যে যারা আসলে ইতিহাস লিখে তারা হচ্ছে খুব বেহায়া হয়। পাপন ভাই খুব কনফিউজ থাকতো যে আমি কোন দিকে বলবো, আমি কি বলতে চাচ্ছি। আমি তো ধরেন একবার তাকে বললাম যে পাপন ভাই আপনি তো আইবিএ তে পড়েছেন। পাপন বললো আল্লাহ, যে আইবিএ যারা পড়ে ওরা তো ম্যাথমেটিক্সে অনেক ভালো হয়। পাপন হচ্ছে তখন পাপন কিন্তু ভাবতেছে আমি কোন দিকে যাচ্ছি। তো এইভাবে দেখে, আমি দেখছি না। ওকে, আচ্ছা, এই ভদ্রলোক, আমি ওনাকে খুব বেশি চিনি না, এই মুহূর্তে টক অফ দ্য টাউন, মালিক শ্রমিক কথা বলছিলাম। আসসালামু আলাইকুম, পাওয়ার প্রেজেন্টস টক অফ দ্য টাউনে সকলকে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আমি আছি সৈয়দ আবিদ হোসেন সামি। টক অফ দ্য টাউন অর্থাৎ এই মুহূর্তে যাদেরকে নিয়ে আপনারা আলোচনা করছেন, যাদের কথা আপনারা শুনতে চান, তেমন একজন মানুষকে আজকে উপস্থিত করার চেষ্টা করেছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে খুব বেশি ইন্ট্রোডাকশনের দরকার নাই। টক অফ দ্য টাউন স্পোর্টস এরিনাতে যখন আসে, তখন দ্য রিয়াসাত আজিম এই নামটা সবসময় আসতে বাধ্য। রিয়াসাত আজিম আমার বন্ধু, আমার বড় ভাই, যা কিছু বলি প্রফেশনাল জায়গা থেকে হয়তো আমরা কলিগ হিসেবে কাজ করি। অনেকের মতে আমার শত্রু, অনেকে ভাবেন যে আমাদের মধ্যে অনেক ঝগড়া। রিয়াসাত ভাই, একদমই আসলে কি ঝগড়া আপনার সাথে আমার কোনোদিন হয়েছে? মানে থাকে না যে মুভিতে আমরা দেখি যে অনেক সময় ধরেন দুইজন নায়ক শত্রু হয়ে গেছে, আবার কোন মুভিতে আমরা দেখি যে কোন নায়িকা কারো বোন হিসেবে অভিনয় করছে, আবার কোনটাতে প্রেয়সী। তো এরকম অনেক কিছু আমরা দেখতে পাই। আমার কাছে মনে হয় যে তারা ওই স্ক্রিনে দেখে তো আমাদেরকে এখানে মুভির মতো করে কল্পনা করে নেয়, কখনো বন্ধু ভাবে, কখনো শত্রু ভাবে। ফিলোসফিক্যাল জায়গা থেকে হয়তো অনেক সময় আপনার সঙ্গে আমার দ্বিমত থাকে, বা অনেক ফিলোসফিক্যাল জায়গাতে হয়তো এক বিষয়ে কথা বলছেন, আমি আরেক বিষয়ে কথা বলছি। ব্যাপারটা আমাদের কথা বলার ধরনও আলাদা, আমাদের প্রেক্ষাপটও আলাদা। কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট হয়তো আমরা একই কন্টেন্ট নিয়ে কথা বলছি, কনটেক্সট নিয়ে কথা বলছি, হয়তো বাংলাদেশে একটা জয় নিয়ে কথা বলছি, কিন্তু আপনি যেভাবে কথা বলছেন বা আমি যেভাবে কথা বলছি, আমাদের কথা বলার ধরন, কনটেক্সট কিন্তু নট সেম। কিন্তু মানুষ আসলে গুলিয়ে ফেলে এই যে এক না, এটাই যেন শত্রুতা। সো আপনি ফিল্মের কথা যেহেতু বললেন রিয়াসাত, আমি যদি ফিল্ম থেকেই আসি আসলে জায়গাটাতে, সেটা হচ্ছে আমি যে রিয়াসাত আজিমকে চিনতাম বিফোর এন্টারিং দ্য ইন্ডাস্ট্রি, সেই রিয়াসাত আজিম ক্লিন শেভড, সেই রিয়াসাত আজিম অনেক একটু আমার মতো করে, আমি এখন যেভাবে কথা বলি সেইভাবে কথা বলে। সেই রিয়াসাত আজিমের যে ট্রান্সফরমেশনটা, এখন তামিল হিরোদের মতো রিয়াসাত আজিম দাড়ি রাখে, সানগ্লাস ব্যবহার করে, এই ট্রান্সফরমেশনটাকে কখন আসলো? এটা কি যখন ৭১ টেলিভিশন আপনি আসলেন, যে ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজম আপনি শুরু করলেন, যেটা আগে আমরা দেখি নাই, এটা কি ওই রোলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আউটলুক বা সবকিছুর একটা বাড়তি প্রিপারেশন নিতে হয়েছে আপনাকে? আমার সবসময় না একটা মানে আউট অফ দ্য বক্স কিছু করার চেষ্টা ছিল, এবং বৃত্ত ভাঙার চেষ্টা। আমি যদি অনেস্টলি আপনার সাথে শেয়ার করি, আপনি খেয়াল করে দেখবেন সামি, আমি দুজনেই আমরা অন ফিল্ডে কাজ করেছি। অন ফিল্ড মানে মাঠে কাজ করা মানুষ, তাই না?
আর মাঠে যখন আমরা কাজ করি খুব ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করবেন যে আপনাকে আপনার অফিস থেকে বলে দিবে তোমাকে ফুল হাতা শার্ট পরতে হবে, গরম ওয়েদার, ঘেমে চৌচির অবস্থা, একটু পানি নেই যে আপনি খাবেন, ঠিক আছে, এই যে পাওয়ার তো এখন এখানে সামনে আছে, তখন এটা থাকে না, আপনার গলা শুকনা, আপনার ভেজানোর জন্য কোনো ওয়ে নেই, কিন্তু আপনাকে একদম ফিটফাট হয়ে থাকতে হবে, আপনাকে ফুল হাতা শার্ট পরতে হবে, ফুল স্লিভ ইন করতে হবে, এবং যত রৌদ্রই পড়ুক আপনার ইন্টারভিউ আপনি যান নেবেন সে হয়তো সুন্দর করে আছে, সানগ্লাস পরে আছে, রোদকে প্রোটেক্ট করছে, আপনি কিছু করতে পারবেন না। আমার কথা হচ্ছে একটা যদি বৃষ্টি হয় তখন যদি একজন সাংবাদিক মাথায় ছাতা নিতে পারে, রৌদ্রের সময় ওই পার্টিকুলার জার্নালিস্ট কেন সানগ্লাস পরতে পারবে না? ট্রু। কেন পারবে না? আমার প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নের উত্তর আমি কখনো পাইনি, চ্যানেল 24-এও পাইনি, 71-এও পাইনি। এবং 71-এ আমি আসলে খুব ফ্র্যাঙ্কলি বলি, প্রোডাকশন টিমের একটা গ্রুপ আমার পিছনে লেগেছিল, আমাদের প্রিয় বড় ভাই এসান ভাইকে এটা নিয়ে কমপ্লেন করেছে যে আমি সানগ্লাস পরে কেন পিটিসি দেই, সানগ্লাস পরে আমি কেন কথা বলি। তো এসান ভাই হি ওয়াজ ভেরি মাচ সাপোর্টিভ, এটা বলতেই হবে। এগুলোকে উনিও পাত্তা দেয়নি এবং আমি আমার স্টাইলটাকে কন্টিনিউ করতে পেরেছি। এর ফলে যেটা হয়েছে কি ইন্টারেস্টিং জিনিস, আপনি দেখবেন যে এখনও অনেক সাংবাদিক, মানে আমি যেটা শুরু করছি আমার আগে কিন্তু এত কনফিডেন্টলি সানগ্লাস পরে কেউ রিপোর্ট বানাইতো না। ট্রু। এখন টিভিতেও করে, অনলাইনেও করে, নিজের পেজেও করে। সো আমার কাছে মনে হয় যে এটা আসলে প্রয়োজন, সানগ্লাসটা প্রয়োজন, যে আপনি রোদের মধ্যে যখন থাকবেন সানগ্লাস আপনার প্রয়োজন। কিন্তু এই প্রয়োজনকে অস্বীকার করে একজন সাংবাদিক হচ্ছে দেখাবে যে আমি যার ইন্টারভিউ নেব শুধু তার চোখে সমস্যা হইতে পারে, সে পড়তে পারে, বাট আমার চোখ হচ্ছে সানপ্রোটেক্টেড, এটা তো ফেক। সো এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে বৃত্ত ভাঙার চেষ্টা করেছি। রিপোর্টিংয়ের ক্ষেত্রেও আমি সবসময় একটা জিনিস খুব স্ট্রংলি বিলিভ করেছি, আপনি খেয়াল করবেন যে মিউজিক নিয়ে আমি অনেক প্রচুর কাজ করেছি এবং আমার রেখে যাওয়া মিউজিক এখনো খেলা যুগ চালায়। এক্স্যাক্টলি, ঠিক আছে, ওই মিউজিকটা থেকে তারা বের হইতে পারে নাই, হ্যাঁ ওই মিউজিকটা থেকে বের হইতে পারেনি, তো এটা ভালো লাগে যে চলে। তো মিউজিক নিয়ে আমি অনেক কাজ করেছি, মিউজিক দেয়া যাবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে কি একটা ইয়ে নাকি 4টা ফ্রেমের পরে নাকি আর নাকি ইউজ করা যায় না, ভিডিও এডিটররা বলে, কি কি যেন বলে, বুঝছেন। তো একজন বোলার নোবল করতেছে, সেই নোবলটা তো হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করা লাগবে, তাই না? এই যে ঘটনাগুলো আমি এগুলো ব্রেক করার চেষ্টা করেছি, টু বি ভেরি অনেস্ট। এবং এই জিনিসগুলো ব্রেক করতে গিয়ে অনেকে শত্রু হয়েছে, কেউ বলেছে আমি জার্নালিজম করি না, কেউ বলেছে আমি নষ্ট করতেছি সবকিছু। তো এন্ড অফ দ্য ডে আসলে কি এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা টাইপের রিপোর্টার কখনো হওয়ার চেষ্টা করি নাই, চেষ্টা করেছি আমি আমার মতো হওয়ার, অ্যান্ড দ্যাট ইজ দ্য আমার কাছে মনে হয় হিডেন সিক্রেট। রিশাদ ভাই, এই ট্রান্সফরমেশনের গল্পটা একটু জানতে চাই, কারণ আপনাকে আমরা যেভাবে দেখতাম ব্যাক অন দোজ ডেজ, আপনি একবার একটা অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, খুব সুন্দর স্ক্রিপ্টের নিউজ। আফটার দ্যাট আপনি 71 টেলিভিশনে যখন আসলেন, উই ওয়ার সাডেনলি শকড যে একটা নতুন ডাইমেনশনের রিয়াসাত আজিমকে আমরা দেখতে পাচ্ছি। ইনভেস্টিগেটিভ, স্পোর্টস ইনভেস্টিগেটিভ জার্নালিজম, ওয়ে অফ টকিং, ওয়ে অফ প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। এটার ট্রান্সফরমেশনটা কি আপনার ভেতর আগে থেকে ছিল? আপনি ডিবেট করতেন আমি জানতাম, এটা কি আগে থেকেই ছিল, বের করতে পারছিলেন না ফর দ্য ল্যাক অফ অপরচুনিটিস, নাকি আপনি নিজেকে মানিয়ে নিয়েছেন, এর পেছনে কাজ করেছেন? এই জায়গায় আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি আপনাকে গল্প বলি, সেটা হচ্ছে যে ধরেন আমি সবসময় কি একটা ভালো রিপোর্টার কি করে কন্টেন্ট বানায়, অনেক ফুটেজ দেয়, ইদানিং ড্রোন শট ইউজ করে, তারপর হচ্ছে যে ফোকাস করে, গাছের পাতার ফাঁক দিয়ে কি যেন নেয়। হ্যাঁ, আমাদের একজন প্রিয় ক্যামেরা পার্সন আছে মাইনুদ্দিন ভাই, তিনি খুব ভালো পারে, হ্যাঁ, নিয়ে আমাকে বলে যে মামা তোমার জন্য এই ছবিগুলো আনছি। তো আমার কাছে মনে হয় যে আপনাকে যদি মানে কি বলবো, আপনাকে যদি এমন কিছু হইতে হয় যেখানটায় আপনার সাইন থাকবে, সেটাতে ওই ফুটেজ কন্টেন্ট হবে না, আপনি কন্টেন্ট হবেন। আমি 71-এ যে জিনিসটা চেষ্টা করেছি, আমি কন্টেন্ট হওয়ার চেষ্টা করেছি, আমি কন্টেন্ট, আমি হাঁটবো তোমরা আমাকে দেখবা, আমি সানগ্লাস পরে দাঁড়ায় থাকবো, আমি কথা বলবো তোমরা আমাকে দেখবা, আমার ওই বাজনাটা বাজবে, তোমরা বুঝতে পারবো যে রিয়াসাদের স্টোরি আসতেছে। এটা এখন অনেক মানুষ বলে, এক্স্যাক্টলি, ঠিক আছে যে ভাই 71-এ যখন বা খেলা যখন ওই বাজনাটা মনে হয় যে রিয়াসাদ ভাই কথা বলবে, কিন্তু অন্য কেউ বলতেছে। সো আমি না সামি, টু বি ভেরি অনেস্ট, আমি এই আইডেন্টিটি ক্রিয়েট করতে চাইছি। সাংবাদিকদের আইডেন্টিটি কি জানেন? আপনি যদি মুভি দেখেন, দেখবেন সালমান খানের দাবাং মুভিতে একজন নারী জার্নালিস্ট, সে সালমান খানকে জিজ্ঞেস করলো যে আপনার প্রতিক্রিয়া কি, সে একটা ভাব নিয়ে বললো যে এটা আমি পরে বলবো, ঠিক আছে। পিঙ্কে দেখবেন অমিতাভ বচ্চনকে আপনার একইভাবে বলে, এই কথা আমি প্রায় বলি যে আপনার প্রতিক্রিয়া কি, ঠিক আছে, সে একটা ভাব নিয়ে চলে যাবে। দাবাংয়ে আপনার একটা পুলিশ অফিসার হিরো, পিঙ্কে একজন অ্যাডভোকেট হিরো, বাট কোনো মুভিতে একজন সাংবাদিক হিরো হইতে পারে না, কারণ আমরা ওই ফুল হাতা শার্ট পরে গরমের মধ্যে চশমা না পরে আমরা রিপোর্টটা করি। আমাদের প্রডিউসাররা কখনো সাংবাদিকতা করে নাই, সে আপনাকে যেভাবে কমান্ড দিবে আপনি সেভাবে কমান্ডেন্ট হবে, এটা হয় না, এটা হয় না। ডেস্কে যে লোকটা আপনাকে ডিকটেট করতেছে ও জীবনেও মাঠে যায়নি, মাইন্ড করেন না, একটা পার্টিকুলার ডেস্কের থেকে উঠে আসছে,
বসদের সাথে ভালো সম্পর্ক ছিল, একটা একটা করে প্রমোশন পাইছে রিপোর্টারদেরকে ডিকটেট করে। রিপোর্টিং জিনিসটা ভাই ডিফারেন্ট ইস্যু। ট্রু। রিপোর্টিং পালসটাকে বুঝতে হবে। সো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যে একজন সাংবাদিক হিরো হতে পারে, সেটা আপনি হতে পারেন, সেটা দেব চৌধুরী হতে পারে, সেটা নোমান মোহাম্মদ হতে পারে, আমি আমার কথা বলছি না, যে কেউ হতে পারে, বাট সাংবাদিক জার্নালিস্ট ক্যান বি আ হিরো। অন্য প্রফেশনে সবাইকে আমরা হিরো দেখি, হিরো বানাই, সাংবাদিকরা হিরো বানায়, বাট আমরা আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা ফলো করি না। সো আমার ওই ট্রান্সফরমেশনটা আপনি যেটা বললেন, এটা আমার মাথায় সবসময় কাজ করতো। চ্যানেল 24 আমি দাড়ি রাখতে পারবো না, 71-এর দাড়ি রাখলাম, এসএন ভাই বলে দাড়ি রাখলে কাটতে পারবেন না। ভাই ইটস মি, আমি তো পরিবর্তন হয়ে যাইতেছি না, আমি তো, আমার ব্লাড গ্রুপ এবি পজিটিভই তো, দাড়িটাও তো আমার। সো এই জিনিসগুলো আমাকে আসলে খুব বেশি মানে কি বলবো বিরক্ত করেছে, এবং আমি অনেকটা জেদের বসে আমি দাড়িটা রাখছি, যখন মন চায় কাটছি, এবং একটা সময় মনে হয়েছে যে রাখবো। এখন অনেক পেকে টেকে গেছে তো, রেগুলার শেভ করতে গেলে আসলে বিপদ, বুঝছেন? এটা আবার নতুন স্টাইল, এটা আবার অন্য স্টাইল। আচ্ছা, সো এইটা আমার কাছে মনে হয়েছে আমি যে আমরা আসলে হিরো বানাই, বাট আপনার মধ্যে ওই জায়গাটা, ওই ক্যালিবারটা থাকার পরেও আপনাকে হিরো হিসেবে আমি স্বীকৃতি দেই না, আমার প্রফেশন স্বীকৃতি দেয় না, আমার অর্গানাইজেশন স্বীকৃতি দেয় না, আমার অফিস স্বীকৃতি দেয় না। এটা একটা প্রত্যেক সাংবাদিকের ক্ষেত্রে এটা খুবই ট্রু। এবং আধুনিক সাংবাদিকতার সবচেয়ে বড় ট্রু ব্যাপার হচ্ছে মানদত্তার আমলের মধ্যে বসরা না অনলাইন বোঝে না অফলাইন বোঝে, নিজেরা কিছু বোঝে না, আপনাকে বলে তুমি কিছুই বোঝো না। রিয়াসাত ভাই, এই কনফ্লিক্টের জায়গাটা একটু আসতে চাই। যখন আপনি আপনার নিজেকে হিরো হিসেবে এস্টাবলিশ করলেন, আপনি আপনার নিজেকে হিরো হিসেবে এস্টাবলিশ করলেন, আপনি আপনার নিজেকে ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করলেন, আপনার যিনি বস বা আপনার যে হাউস, সেই হাউসের তো সেই ব্র্যান্ডটাকে প্রমোট করা উচিত তার নিজের স্বার্থের জন্যই। বাট বাংলাদেশে কি আদতে আসলে সেটা হয়? একদমই হয় না। এবং ওই ব্র্যান্ডটাকে প্রমোট করতে চায় না কেন জানেন? কারণ আপনার উপরের যিনি বস, উনি আসলে অনেকটা আত্মপরিচয় সংকটে ভোগেন। আপনাকে প্রমোট করলে আপনি তার উপরে চলে যাবেন। সত্যিকার বড় ভাই হওয়ার কেউ আসলে চেষ্টা করে না, অনেস্টলি করে না। অনেস্টলি স্পিকিং, আপনার কাছে কাজ আদায় পর্যন্ত আপনার সাথে খুব ভালো ব্যবহার, বাট আপনার যখন ইনক্রিমেন্টটা হবে তখন দেখবেন যে নানা ধরনের গল্প তৈরি হবে, আরব রজনী গল্পগুলো তখন শুরু হয়। এটা বাস্তবতা। আপনি আজকে আপনার মতো করে ফ্রিল্যান্সিং করছেন, আমি আমার মতো করে করছি। এই যে আপনার পেছনে দেখেন পাওয়ার ব্র্যান্ড, বড় ব্র্যান্ড না? আসছে কেন? আপনাকে দেখে এখানটায় আসছে ভাই, টু বি ভেরি অনেস্ট। তো আপনাকে দেখে যদি এখানটায় আসতে পারে, তার মানে ইউ আর আ ব্র্যান্ড। আপনি যদি ফিক্সড জব করতেন, একদম ফিক্সড, আপনার এই ব্র্যান্ডের স্বীকৃতি আপনি পাইতেন না, হয়তো বা আসতো, আমি জানতাম না। আপনি জানতেন না। আমি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে, আমি যখন ফ্রিল্যান্সার হয়ে গেলাম 23 ওয়ার্ল্ড কাপে, লাস্ট মোমেন্টে আমার এরকমও আলোচনা হচ্ছিল কর্তৃপক্ষের সাথে যে তুমি আমাদের অন্তত 2-3টা কন্টেন্ট করে দাও। কারণ ওরা আমাকে কিনেছিল, কিন্তু আমি এটা জানতাম না। আমি তখন চাকরি ছাড়ছি দেখে আমি জানছি যে ভাই তুই থেকে যা, বিশ্বকাপটা পর্যন্ত থাক। দিস ইজ দ্য হার্স ট্রু। আপনার সঙ্গে কি ব্যাপারটা এরকমই কখনো ঘটেছে যে আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে পাওয়ার চুমুকে অ্যাকশন, ওই যে ওই আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা, আপনার উপরে যারা আছেন তারা দেখছেন যে ওকে, রিয়াসাত বিং মাই জুনিয়র ওয়ান, হি ইজ গেটিং দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ হাইপস, হি ইজ গেটিং দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটেনশনস, এবং যেটা এই সাংবাদিকতা শ্রেণীতে যে প্রবলেমটা, এখান থেকে খুব বেশি মানুষ হিরো হইতে পারে নাই, একদমই না, খুব বেশি মানুষ হিরো হইতে পারে নাই। তো সেখান থেকে একজন হিরোকে যখন দেখা, ওই হিংসাত্মক মনোভাবের শিকার কি হতে হয়েছে, এখনো হতে হয়? আমার যেটা, আমার 71-এ তো আমার চ্যানেল 24 সরাসরি বস ছিলেন দিলু খন্দকার। দিলু ভাই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, বুঝছেন। আর 71-এ হচ্ছে এহসান ভাই, খুবই ভালো মানুষ, ডায়নামিক মানুষ। বাট প্রবলেম যেটা কি জানেন, এন্ড অফ দ্য ডে সব বসরা নিজে ক্রেডিটটা নিয়ে নিতে চায়। এটা আমার যে কোনো বসের কথাই আমি যদি বলি, হ্যাঁ, ধরেন আমি একটা বড় নিউজ ব্রেক করছি, উপর মহলে গল্প হয়, দেখছেন রিয়াসাতকে দিয়ে কি নিউজটা বানাইলাম। আমাকে দিয়ে যদি আপনি এত নিউজই বানাইতে পারতেন, গত 1.5 বছরে, তাহলে নিউজগুলো কে বানাই দিল আমারে? আলহামদুলিল্লাহ গত 1.5 বছরে তো অনেক বড় বড় কাজ করছে। আপনি জানেন পাবলিক বলে যে রিয়াসাত ভাই কথা মিলে না, কেন মিলে না সেটাও স্বামী আপনি জানেন। শেষ মুহূর্তে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। কারণ আমি জানার পর তো আমি পাবলিককে জানাবো, আমার ভিউয়ার্সকে জানাবো। শেষ মুহূর্তে ধর মেহেদী হাসান মিরাজকে নিয়ে যে ডিসকাশনটা হচ্ছিল একটা সময়, যে ন্যাশনাল টিমের সাথে সে ওয়ার্ল্ড কাপে যাবে, তাই না? শেষ মুহূর্তে ডিসিশন হলো যে সে যাবে না। ওই দিন সকালবেলা, রাতে আমি নিউজ করছি আমি জাতির চোখে ভিলেন হয়ে গেছি। আবার যদি আপনি খেয়াল করে দেখেন, বিজয়কে ক্যাপ্টেন্সি থেকে সরানো হবে, রানিং বিপিএল এ নিউজটা কে করছে? আমি করছি। তো ব্যাপারগুলো হচ্ছে কি, যে এই নিউজগুলো যে করি, আগে যদি সব নিউজ আপনার এই করাইতেন আমার দ্বারা, মানে তো আমার কিছু নাই, আমার জাস্ট ভয়েস ওভার, আমার জাস্ট, আমি যখন
মানে কি বলবো পিস টু ক্যামেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি সেটা, এর বাইরে তো আমার কোনো কোয়ালিটি বা ক্রেডিট নাই। এখন আমি নিউজগুলো কি করে করছি, এখন আমার সোর্স কি হুট করে আলিফ লাইলা এখানটায় বদলাই দিছে, তা তো না। সো আমার কাছে মনে হয় যে আমাদের বড় ভাইদের আরেকটু মনটা বড় করা উচিত। মন বড় করলে হবে কি, ইন্ডাস্ট্রি থেকে যে রেসপেক্টটা পাবে এটা ভাই আনবিলিভেবল। আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে অনেকেই আছে যাদেরকে ক্রিয়েটর হিসেবে স্বীকৃতি দেয় তাদের জুনিয়ররা, বিভিন্ন সেক্টরে আছে। সাংবাদিকতা এটা খুবই কম, খুবই রেয়ার। ইনফ্লুয়েন্সার সেক্টর যেটা, সেই সেক্টরটাতে ওই কোঅর্ডিনেশনটা আছে। এক্স্যাক্টলি। একটা পার্টিকুলার বিষয়ে কথা বলতে চাই, যেটা আপনি একটু আগে বলছিলেন যে একটা ইনফরমেশন আপনি দিয়েছেন, ওভারনাইট সেটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশে সবচেয়ে সহজ হচ্ছে সাংবাদিককে দোষ দেওয়া। সাকিব আল হাসান কেন দেশে আসতে পারছেন না, সেটা সাংবাদিকের দোষ। তামিম ইকবাল কেন ডাক মারলেন, সেটাও সাংবাদিকের দোষ। সাইফুদ্দিন কেন নো বল করলেন, সেটাও সাংবাদিকের দোষ। এটা বাংলাদেশে হয় রিয়াসাত ভাই, এখনো হচ্ছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, অনেক সময় এরকম হয় প্লেয়াররা আপনাকে কোন একটা ক্রাইসিসের কথা বলেন, আপনি প্লেয়ারদের সেই ক্রাইসিসের কথাটা জেনে আপনি নিউজ করেন, আপনি করেছেন দেখে আমি জেনেই কথাটা বলছি, আপনি নিউজটা করেছেন, ওভারনাইট সেই প্লেয়ার সেটাকে পোল্টি মারে। একদম মেরেছে নাসির হোসেন। হাউ ডাজ ইট ফিল? নাসির হোসেন মেরেছিল, সংবাদ সম্মেলনে এসে গত বিপিএলের আগে বিপিএলে বললো যে আমি এরকম কোনো কিছু বলি নাই। নাসির হোসেনের আমি আবার স্ক্রিনশটটা রেখে দিছি, পরে আমি একটা নিউজ করলাম আধা ঘন্টা পরে যে নাসির হোসেনের পোল্টি, এই যে দেখেন ও আমাকে বলছে। এই নিউজ করার আগ পর্যন্ত 2000 গালি আমি খেলাম, নিউজ করার পর 5000 গালি নাসির খেলো। সবাই গালি খাওয়ার উপর দরকার ছিল না। ইউ শুড হ্যাভ দ্যাট গাটস। আপনার মিথ্যা বলার দরকার নেই। তো আমি তো আপনি টাকাটা পাচ্ছেন না সেটার জন্য আমি রিপোর্ট করছি। আপনি টাকা পাচ্ছেন না দেখে আমি রিপোর্ট করছি। আপনি টাকা পেলে আমাকে পার্সেন্টেজ দেবেন না তো নাসির ভাই। নাসির ভাইকে আমি রূপক অর্থে যদি বলি, এই যে ক্রিকেটারদের ক্রাইসিস, রাজশাহী নিয়ে যত রিপোর্ট হয়েছে সামি, আমরা কি নিয়ে রিপোর্ট করছি বলেন তো? প্লেয়ারদের জন্য, প্লেয়ারদের জন্য করছি। এই প্লেয়াররা হচ্ছে যখন পোল্টি মারে, লাগাটা কেমন আপনি বলেন? কারেন্ট ক্রাইসিসের জায়গাটা খুব স্পেসিফিকভাবে একটা বিষয় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে নিজেকে যখন একটা ব্র্যান্ড হিসেবে আপনি এস্টাবলিশ করেছেন, এখন আপনি যখন মিরপুর স্টেডিয়ামে চান, আপনার উপরে কোনো চ্যানেলের ট্যাগ নাই, আপনার উপরে কোনো চ্যানেলের লোগো নাই, বাট ইউ আর দ্য রিয়াসাত আজিম অ্যান্ড ইউ হ্যাভ বিন রেকগনাইজড বাই আদার্স। একটা কথা প্রায় প্রচলিত আছে, সেটা হচ্ছে যে উপর মহলে যারা আছে, যে কোনো জায়গার হর্তাকর্তা ব্যক্তি যারা আছে, রিয়াসাত আজিমকে ভয় পায়। আপনি কি এটা মানেন? না, ভয় পায় শুধু ক্রিকেট বোর্ডের কর্মকর্তা না, যে কেউই যারা হয়তো বা নিজেদের অবস্থান সম্পর্কে শঙ্কিত থাকে, রিয়াসাত আজিমকে ভয় পায়। মানে কথা কি সত্য? এটা সত্য। সত্য এই কারণে কি জানেন, মানে আলটিমেটলি জার্নালিজমের সবচেয়ে বড় কাজ কি? ক্ষমতাকে প্রশ্ন করা। আমি অলওয়েজ চেষ্টা করি যে ক্ষমতায় যারা আছে, যারা ওই পাওয়ারফুল জায়গাটায় আছে, তাদেরকে কোয়েশ্চেন করা, তাদেরকে অস্বস্তিতে ফেলা। এটাই সাংবাদিকের কাজ হওয়া উচিত। আমাদের না সাংবাদিকতায় প্রশ্ন করার জিনিসটা আমরা ভুলে গেছি। আপনাকে কেউ একটা ইন্টারভিউ দিতে রাজি হলেই আমরা এত গদগদ হয়ে যাই। খেয়াল করবেন, আপনি কমনলি খেয়াল করবেন, আপনার আমার আলোচনা করছি, এমন ভাবে গদগদ হয়ে যায় যে ইন্টারভিউ দিতে রাজি হয়েছে মানে হচ্ছে কিডনি খুলে দিয়ে দিছে, বুঝছেন? তাকে কোনো ধরনের অস্বস্তিকর প্রশ্ন করা যাবে না। এই যে একটা টেন্ডেন্সি দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। প্রশ্ন তো কেউ করে না ভাই ওইভাবে, আসল প্রশ্ন তো কেউ করে না। আসল প্রশ্ন করতে সবাই ভয় পায়। আমি ওই জিনিসটা করার চেষ্টা করছি। পাপন ভাই যখন ছিল, পাপন ভাইকে করছি, ফারুক ভাইকে করছি, নাজমুল আবেদিন ফাহিম কদিন আগে একটা সংবাদ সম্মেলন এসেছিল, উনি ঘাবড়ে গেছিল পুরা, করছি। আমি তো কোনো ইনভ্যালিড কোয়েশ্চেন্স করি নাই। বা আমি যদি ভুল বলি, আপনি যদি আমার উত্তরদাতা হন, আপনার তো সেই অপশনটা আছে টু মেক অর টু প্রুভ দ্যাট আই এম রং। আপনার তো সেই সুযোগটা আছে। সো আমার যেটা বিষয় হচ্ছে যে যখন আপনি ভয় পাবেন, অস্বস্তিতে থাকবেন, আপনার কাছে আমাকে পীড়াদায়ক মনে হবে, তার মানে আপনার মধ্যে ঝামেলা আছে। আপনি যদি ওকে থাকেন, এই ঝামেলা হওয়ার তো কথা না। দ্যাটস ইট। মিডিয়ার কি এই ইনফ্লুয়েন্সটা আছে? বিশেষ করে মিডিয়া থেকে এখন যেহেতু বেশ কয়েকজন ক্যারেক্টার বের হয়েছে, ধরেন রিয়াসাত আজিম একজন ক্যারেক্টার আছেন, দেব চৌধুরী একজন ক্যারেক্টার আছেন, তাহমিদ অমিত একজন ক্যারেক্টার আছেন, আমি যদি নিজেকে এই জায়গাটি ইনক্লুড করি, হয়তো বা আমারও একটা ইনফ্লুয়েন্সের জায়গা আছে। আমাদের কি সেই ইনফ্লুয়েন্সের জায়গাটা আছে যে আমরা কোনো একটা বিষয় যদি আওয়াজ তুলি, সেটা এন্টায়ার সিনারিওতে ইম্প্যাক্ট ফেলতে পারে? এটা সিলেকশন প্রসিডিওর থেকে শুরু করে আমাদের ক্রিকেট বোর্ড নিয়ে যদি আমরা রেফারেন্স হিসেবে টানি, তাহলে ক্রিকেট বোর্ডের ইন্টারনাল অনেক অ্যাফেয়ার্স এবং সিলেকশন প্রসেস, প্লেয়ারদের অনেক জায়গায় অনেক না পাওয়ার জায়গাগুলো আছে। আমরা যদি কোনো কাজ করি, সেটা কি আসলে ইম্প্যাক্ট ফেলে? এটা দেশের মানুষজন কিন্তু মনে করে যে আমাদের হাতে অনেক ক্ষমতা, বাট আসলে কি সেটা কি আমরা ডিরেক্ট কোনো ইনভলভমেন্ট রাখতে পারি নাকি ইনডিরেক্টলি? ইম্প্যাক্ট যেটা হয় কি জানেন, ওরা দিন শেষে তাদের যতটুকু তাদের মতো করে করে বাকিটা, মানে আপনার আমার
রিপোর্টের বেসিসে হচ্ছে কিছু সুবিধা দিতে পারে কোনো একটা পার্টিকে, সেটা করে। নিজেরা যে আসলে খুব বেশি বদলায় যায় তা কিন্তু না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা বদলাইছে আপনি বলেন? আমরা তো প্রচুর রিপোর্ট করি অসঙ্গতি নিয়ে, অনিয়ম নিয়ে, হচ্ছে প্রতিদিন। কতটা বদলাইছে, ইম্প্যাক্ট কি পড়ছে? পড়ে না সামি। কিন্তু যখন পারে না বা ওখানটাও কোনো ইমেজ বিল্ড আপের স্বার্থ জড়িত, তখন পড়ে। একটা এক্সাম্পল দিই, মাহমুদুল্লাহ রিয়াদ ফর নো রিজন ছেলেটাকে বাদ দিল না আয়ারল্যান্ড সিরিজের আগে, ঠিক না বলেন? তারপরে কোনো খোঁজ খবর নেই, সে নাকি রেস্টে, সে নাকি বিশ্রামে। একটা বিশ্বকাপের আগে আপনি 4-5টা ক্রিকেটারকে টেস্ট করতেছেন, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, এদেরকে আপনি টেস্ট করতেছেন। টেস্ট করে যদি কেউ পাস করে তারপরে তাকে নিয়ে যাবেন। মানে কত অবান্তর পরিকল্পনা হইতে পারে বিশ্বকাপের 5-6 মাস আগে। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ঢুকলো। আমরা কিন্তু এর মাঝখানে অনেক রিপোর্ট করেছি। আপনি সবচেয়ে বেশি করেছেন, অস্বীকার করার কোনো উপায় নেই, চেষ্টা করেছি। ধরেন, হ্যাঁ, যখন মাহমুদুল্লাহ রিয়াদকে ঢুকালো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই সময় যতটুকু রিয়াদকে ঢুকানোর চিন্তা করছে, ততটুকু তামিমকে বাদ দিয়ে ইমেজ বিল্ড আপের ক্ষেত্রে আরেকটা ওয়েপন কি ইউজ করা যায় কিনা সেটা চিন্তা করছে। অ্যাট এ টাইম, একই দিনে ঘটনাটা ঘটছে। সো এই চিন্তাটা তারা বেশি করে, এই চিন্তাটাকেই তারা প্রাধান্য দেয়। তামিম ইকবাল বাদ, মিডিয়া খেপা যাবে, রিয়াদরে নিয়ে নাও। যারা টপ লেভেলে থাকে না, আমরা বলিউড কিংবা হচ্ছে আপনার দক্ষিণায় মুভিগুলো দেখি না ভাই, তারা অন্যরকম, বুঝছেন? আপনার আমার মতো আবেগী না, তাদের হিসাব নিকাশ আলাদা, ক্যালকুলেটিভ, একদমই ক্যালকুলেটিভ। দে ডোন্ট হ্যাভ হার্ট। ক্রিকেট পাড়া একটা কথা প্রচলিত আছে, রাসেল ডমিঙ্গো বিদায় হয়েছে রিয়াসাত আজিমের জন্য। রাসেল ডমিঙ্গো তার কর্মকাণ্ডের জন্য আমার কাছে মনে হয় যে বিদায় হয়েছে। আমি আসলে কেউ না, আমি হয়তো কারো একটা সামি, এই জায়গায় অনেক আলোচনা আছে। আমি চেষ্টা করি কি, আমি আমার একটা স্ট্যান্সে থাকতে। ধরেন আমি ডমিঙ্গোর এগেনস্টে রিপোর্ট করছি, মানে এই না যে দুদিন পরে আমি তার ফেভারে করা শুরু করবো। ডমিঙ্গোর সাকসেসও রয়েছে, ফেইলিওরও রয়েছে। এখন ডমিঙ্গোর বিপক্ষে আমি যখন, তার মানে আমি ডমিঙ্গোর বিপক্ষী, তার দর্শন আমার পছন্দ না, হিসাব সহজ। মিনহাজুল আবেদিন নান্নুর আমি বিপক্ষে, মানে আমি তার বিপক্ষে। তার ওয়াইফকে নিয়ে আমি যতই প্রোগ্রাম বানাই না কেন, আমি তার পক্ষে না। সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা ঈদের প্রোগ্রাম। কিন্তু এর মানে এই না যে নান্নু ভাই এরপর থেকে আমার প্রশ্ন থেকে বেঁচে গেল, তারপর তো ধরছিলাম। সো বিষয় হচ্ছে যে সাংবাদিকের একটা স্ট্যান্স থাকা দরকার, যে কোনো মানুষেরই একটা ক্যারেক্টার থাকা দরকার, যে আমি হয় পক্ষে না হয় বিপক্ষে। মাঝামাঝি থেকে আসলে লাভ নেই, বা মাঝামাঝি থেকে আসলে কোনো কিছু উদ্ধার হয় না। ডমিঙ্গো যদি থেকেও যেত, সেটা আমার ফেলিওর হইতো, সমস্যা নেই তো, চলে গেছে, এখন সবাই বলে আমার। আপনার কাছে কি মনে হয় যে এই আপনার রিপোর্টগুলোর কোনো প্রভাব সেই জায়গাটা ছিল, যে ক্রিকেট বোর্ড একটা প্রেসার খেয়ে ফেলছিল সেই সময়টা? কিছুটা প্রেসার ছিল, কারণ ডমিঙ্গোর এমন কিছু কিছু কর্মকাণ্ড ছিল যেগুলো ধরেন আমি ওই মুহূর্তে স্ক্রিনে যেভাবে শো করেছি, দেখিয়েছি, আলোচিত হয়েছে, অনেক ক্রিকেটার ইনসাইটসগুলো শেয়ার করেছে, সেগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে একটা ইম্প্যাক্ট রেখেছিল। বাট এন্ড অফ দ্য ডে, ওই যে বললাম, ক্রিকেট বোর্ড ডিসিশন নেয় বা যে কোনো বড় অথরিটি ডিসিশন নেয়, তার যেটা সুবিধা হবে সেটা। রিয়াসাত আজিম কিংবা আবিদ হোসেন সামি, দেব চৌধুরী, নোমান মোহাম্মদ ম্যাটার করে না সামি, একদমই না। আপনি মিনহাজুল আবেদিন নান্নুর প্রসঙ্গে কথা বললেন, আপনার কাছে একটা পর্যায়ে কি কখনো মনে হয়েছে কিনা যে মিনহাজুল আবেদিন নান্নুকে স্কেপগোট বানানো হচ্ছে? কারণ দিন শেষে টিম সিলেক্ট কারা করতেন রিয়াসাত ভাই, আপনিও ভালো মতো জানেন, আমিও ভালো মতো জানি। সো মিনহাজুল আবেদিন নান্নুকে কি সামহাও স্কেপগোট বানানো হয়েছিল? এখানে না সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, যদি এটা আমরা বুঝি, নান্নু ভাইয়ের তো আরো আগে বোঝা দরকার ছিল। নান্নু ভাই ইটস নট আ চাইল্ড না, নান্নু ভাই ওই জায়গাটায় থাকবে কেন? ফারুক আহমেদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়েছিল, ফারুক আহমেদ কিন্তু সেখানটায় থাকেনি, সরে গেছেন। গাজী আশরাফ হোসেন লিপু এখন যিনি আছেন, তিনি 2 প্রেসিডেন্টের আন্ডারে কাজ করছেন, কই তাকে নিয়ে তো এই আলোচনাটা হয় না। তার মানে হচ্ছে সমস্যা ক্যারেক্টারে, ফারুকের সমস্যা হয় না, লিপুর সমস্যা হয় না, নান্নুর সমস্যা হয়। হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ ইট রেফার? সমস্যাটা হচ্ছে নান্নু ভাইয়ের ব্যক্তিত্বে। সো যেই মানুষ এত বড় একটা জায়গায় রয়েছে, তাকে সহানুভূতির জায়গা থেকে ভালো মানুষ বানানোর সুযোগ নেই। এটা দায়িত্বশীল জায়গা, না পারলে চলে যান, কিন্তু আপনি সহানুভূতি নেবেন, আপনাকে হচ্ছে বলির পাঠা বানানো হচ্ছে, এরকম একটা অবস্থান তৈরি করবেন, আবার আপনি চাকরিও করবেন, এটা হয় না। চান্ডিকা হাতুরা সিং এর প্রসঙ্গে যদি কথা বলি, চান্ডিকা হাতুরা সিং এর নিয়ে আমি খুব রিসেন্টলি পারভেজ মারুফকে জিজ্ঞেস করেছিলাম। পারভেজ মারুফ তিনি বলেছেন 2 ধরনের ফিলোসফি, কেউ তাকে পছন্দ করে, কেউ তাকে পছন্দ করে না। ডমিঙ্গো যখন চলে যায়, একটা পর্যায়ে যখন ভ্যাকুয়াম তৈরি হলো বাংলাদেশের কোচিং ইনস্টিটিউটে, আপনি প্রথম চান্ডিকা হাতুরা সিং এর নামটা বলেছিলেন আপনার একটা রিপোর্টে, এবং সে সময়টাতে আপনার কন্টেন্টের পরে আমরা জেনেছিলাম যে ওকে হাতুরা সিং এ ফ্রি আছে, দেন হাতুরা সিং এ সেকেন্ড ফেজে তিনি আবার আসতে পারেন।
এই সামগ্রিক ঘটনাটা এখন কি রিগ্রেট হয় কিনা? কারণ যে চিন্তা থেকে আপনি বলেছিলেন হাতুড়া সিং তো সেই পারপাসটা সার্ভ করতে পারেন না। আমি এখানে খুব ইন্টারেস্টিং পার্ট, এই শো এর পরে আমি আপনাদের সবাইকে আমার কাছে থাকা একটা ডকুমেন্ট শো শেয়ার করব, যেটা আসলে অন ইয়ার হওয়া উচিত না। ওকে, হ্যাঁ, যে আসলে হাতুড়া সিং কি করেছিলেন। অনেক তো স্পেকুলেশন চলে, বাট হোয়াট অ্যাকচুয়ালি হি ডিড উইথ দ্য ক্রিকেটার্স। সেভারাল ক্রিকেটারকে মাইট দিছে। ইজ ইট? অফকোর্স ইজ ইট। ওকে, ঠিক আছে, আমি আপনাকে দেখাবো। হ্যাঁ, আপনারা যারা আছেন এখানে তো অনেকেই আছেন, আপনারা সবাই শুনবেন, আমার কাছ থেকে শুনবেন, এটা আমার কথা না। বাট আমার কোশ্চেনটা রিয়াসাত ভাই ওই জায়গাটাতে, এই ক্রিকেটার যখন আপনার সঙ্গে শেয়ার করলেন, পরে যখন তিনি স্টেটমেন্ট দেওয়ার সময় স্টেটমেন্ট দেন না, অস্বীকার করেন। সামি, এইটা তো কিন্তু আমরা শুনেছি হচ্ছে পাস্ট বোর্ড থেকে, যারা উনার এমপ্লয়ার ছিলেন, তারা সবসময় হাতুড়ি সিংকে কিন্তু রক্ষা করার চেষ্টা করছে। ফারুক আহমেদ যখন এলেন, তারপরে কিন্তু ওই পার্টিকুলার ক্রিকেটারই কিন্তু প্রপার স্টেটমেন্ট দিয়েছে। বাট আমি ওই ফেজের কথা বলছি, ওই সময়টা তো আপনি ভিলেন তখন। একদমই। এবং ওই সময় আমি ভিলেন হবার পরেও আমি ওই ইস্যুতে যে ডকুমেন্টসগুলো আমার কাছে আছে, আমি সেটা ডিসক্লোজ করি নাই। আমি করতে পারতাম, আমি কেন করি নাই জানেন? কারণ বোর্ডে এরকম একটা চেঞ্জ হবে, 5 অগস্ট চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশ, এটা কিন্তু আমরা কেউ জানতাম না। আমাদের কমনলি আইডিয়া কী ছিল যে এই বোর্ডটাই চলবে। যদি সেটা চলতো তাহলে ওই পার্টিকুলার ক্রিকেটারের ফিউচার কী হইতো বলেন? আমি যদি এটাকে এক্সপোজ করে দিতাম, ট্রু, নিশ্চয়ই আজকের এই আলোচনা, এটা তো আপনারা পরবর্তীতে প্লে করবেন। আমার এই ডকুমেন্টসটা আমি দেখাবো আপনাকে। এই মুহূর্তে যখন এটা দেখানো হচ্ছে বা আলোচনাটা হচ্ছে, হয়তো নিচের স্ক্রলে আবিদ হোসেন সামি একটা কার্ড দিয়ে দিবেন যে আসলে আমার কাছে সেই ডকুমেন্টসটা ছিল এবং তিনি আসলেই পিটিয়েছিলেন। এটা আমি এটা অনুরোধ করব যে এটা আপনারা ওই জায়গাটায় অ্যাড করে দিবেন। এটা খুবই এক্সক্লুসিভ, এটা আমি শেয়ার করতে পারবো না সবার সাথে, বাট আপনাকে আমি শোনাতেই পারি। আপনি সেটা দিয়ে দিবেন আমি আশা করব। এবং এটা খুবই খারাপ কাজ, মানে আমার জাতীয় পতাকা যারা বেয়ার করে, আমার জাতীয় দলের জার্সিতে যারা খেলতে নামে, সেই ক্রিকেটারদের, সেই রকম ন্যাশনাল হিরোদেরকে আপনি থাপড়াবেন, মার দিবেন, লাথি মারবেন, সে যেই হোক ভাই, সে যত বড় ছোট হোক, দেখতে খারাপ হোক, নন পারফর্মার হোক, আপনি এটা করতে পারেন। এত ফৌজদারি আইনের অপরাধ, এটা ভয়াবহ অপরাধ। মানে এটা কোনো আইন, আমার কাছে মনে হয় যে নতুন আইন তৈরি করা দরকার, যে আপনার জাতীয় হিরোকে একজন ফরেন ন্যাশনালিটির মানুষ এসে, যাকে চাকরি দেওয়া হয়েছে এখানটায়, সে মারতেছে, পিড়িতেছে, এবং ক্রিকেটার শুধু দলে টিকে থাকার জন্য ও ম্যাটটা খাচ্ছে। রিয়াসাত ভাইয়ের সঙ্গে আলোচনার ভিডিওটা ওইখানে পজ দেওয়ার পেছনে কারণটা হচ্ছে, রিয়াসাত ভাই যেমনটা বলছিলেন যে আমাদের ওই রেকর্ডিংটা শেষে তিনি আমাকে ব্যক্তিগতভাবে শোনাবেন যে আসলেই চান্ডিকা হাতুড়া সিংহের ওই চর, থাপ্পড় বা লাথি মারার ইনসিডেন্টের ঘটনা সত্য কিনা। হ্যাঁ, রিয়াসাত ভাই সেটা শুনিয়েছেন এবং আই ওয়াজ ভেরি মাচ শকড। এবং এমন এমন ক্রিকেটারদের স্টেটমেন্ট সেই রেকর্ডিংটায় আছে, আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে আসলে খুব শকড। এবং সত্যি কথা বলতে প্রবলেম যেটা হয় যে আমাদের ক্রিকেটাররা যখন ইনফরমেশনগুলো দেন, তারা দেন আফটার দ্যাট তারা সেটা স্বীকার করেন না। একটা পোল্টিনের মতো একটা ব্যাপার থাকে, এটা হয়। এবং হ্যাঁ, এটা খুব স্বাভাবিক যে তাদের প্রোটোকলজনিত একটা ব্যাপার থাকে, তারা হয়তো বা সেটা করতে চান না। বাট দিন শেষে রিপোর্টারকে বা সাংবাদিককে একটা মিসআন্ডারস্ট্যান্ডের খাতায় সবাই ফেলে দেন। তবে রিয়াসাত ভাই রেকর্ডটা রাখেন, কিন্তু এটাও বেশ ভালো যে রেকর্ডটা কিন্তু পরবর্তী সময় তিনি এক্সপোজ করেন না, তিনি আমাকে ব্যক্তিগতভাবে শুনিয়েছেন। আই ক্যান অ্যাসিওর ইউ ইট ওয়াজ ট্রু। রিয়াসাত ভাই, এই প্রসঙ্গ থেকে এবার যদি আমি একটু বিপিএলের প্রসঙ্গে আসি, খুব সাম্প্রতিক সময়ে একজন ওনারের কাছ থেকে এরকম স্টেটমেন্ট পাওয়া গেছে, যদিও সেই স্টেটমেন্টটা কতটুকু অফিসিয়াল আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, টাকা গাছে ধরে না, কিংবা এই যে প্লেয়াররাও এই বিপিএলে আমরা দেখেছি প্লেয়াররাও কিন্তু একটা শঙ্কার মধ্যে থাকে এবং অনেকটা সেই মালিক শ্রমিক সম্পর্ক, কৃতদাস প্রথার সম্পর্ক। সো একজন ন্যাশনাল ক্রিকেটার যে আমার লাল সবুজের প্রতিনিধি, সে কি খুব সস্তা ব্যাপার? আপনার ফিলোসফিটা আমি এই ব্যাপারটা জানতে চাই, যে এই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাজ আ গার্ডিয়ান এটাকে নিউট্রালাইজ করার দায়িত্বের মধ্যে পড়ে কিনা? এখানে না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্রিকেটারদের পার্সোনালিটির জায়গাটা এখন পর্যন্ত ওই লেভেলে যায় নাই। এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে এই শো শুরু হওয়ার আগে আপনি একটা পার্টিকুলার ইস্যুতে আলোচনা করছিলাম যে আমাদের এই ব্যাপারে ডিল করতে হবে। আমরা কাজ করি ভাই, আমরা অনেক ডিল করতেই পারি, ঠিক আছে, এবং এটা কোনো চুরি বাটপারি না। সো আপনি জাতীয় দলে খেলেন, অথবা আপনি জাতীয় দলের যে 30-40 জনের একটা হিসাব আছে, ওখানটার মধ্যে আপনি আছেন, আপনাকে তো আপনার অধিকারটা বুঝে নিতে হবে। এমনও হয় যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজ তারা সিনিয়র ক্রিকেটারদেরকে প্যাক্ট করে ফেলতে পারলে জুনিয়র ক্রিকেটারদেরকে টাকা না দিয়েই খেলাতে পারে, এরকম একটা অবস্থাও হচ্ছে, আপনি আমি কম বেশি জানি। সো এই জিনিসগুলো হবে কেন?
তার মানে তাদের মধ্যে ইউনিটি নাই। আমাদের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিকে আপনি তাকান, রানিং ক্রিকেটার কয়জন আছে ওখানটায়? কেন থাকতে পারবে না? রানিং ক্রিকেটার মানে থাকবে, এবং সেই ক্রিকেটারকে হচ্ছে দরখাস্ত লিখতে হবে, প্রিন্ট করতে হবে, ইমেইল করতে হবে, নট ইম্পর্ট্যান্ট, সেটা তাকে করতে হবে। তার প্রেজেন্সটা দরকার সেখানটায়। আপনার ডিসিশন মেকিং আপনি যা নিচ্ছেন সেই জিনিসটা সে বাকি ক্রিকেটারদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে। সো ওই জিনিসটা যদি আপনি এনশোর করতে না পারেন, তাহলে কিন্তু এখানে কোনো কিছুই ট্রান্সপারেন্ট হবে না। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে রানিং ক্রিকেটার, টপ লেভেল ক্রিকেটার, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, এই লেভেলের ক্রিকেটাররা যদি না থাকে, তো ওয়েলফেয়ারটা কোথা থেকে আসবে? ওয়েলফেয়ারের জন্য কিন্তু এখন পর্যন্ত ক্রিকেটাররা বিসিবির কাছেই যায়, টাকা পায় না, এটা পায় না, ওটা পায় না, ব্ল্যাঙ্ক চেক দেয়। যে ঘটনাগুলো ঘটে, জাস্ট তাদের ইউনিটির জায়গাটা এবং ব্যক্তিত্বের জায়গাটাকে তারা ডেভেলপ করতে পারে নাই। দ্যাটস ইট। আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। জুলাই আন্দোলন নিয়ে একটু কথা বলতে চাই। জুলাই আন্দোলন সেই সময়টাতে সবার মধ্যে একটা ভীতিকর অবস্থা। অনেকেই সাহস পাচ্ছিলেন না যে সামনে এসে স্ট্যান্ড নিয়ে কথা বলবেন। ক্রীড়াঙ্গনের মানুষের কাছে ব্যাপারটা অনেক কনফিউজিং সিনারিও ছিল যে আমরা তো খেলার মানুষ, তো আমরা আমাদের প্ল্যাটফর্মকে কিভাবে ব্যবহার করতে পারি। আমি ব্যক্তিগতভাবে যমুনা টেলিভিশনে কাজ করছিলাম। যমুনা টেলিভিশনের সেই আন্দোলনের সময় ভূমিকার জায়গাটা সেটা দর্শকরা সবাই জানে, কিন্তু সবার জন্য সেই সুযোগটা রিয়াসাত ভাই ছিল না। বাট ইউ আর দ্য অনলি ওয়ান যিনি ব্যক্তিগত জায়গা থেকে সবার প্রথম সোচ্চার হয়েছিলেন। ওই সাহসিকতার জায়গাটা আমি জানতে চাই রিয়াসাত ভাই। কারেন্ট গভর্নমেন্ট, রানিং গভর্নমেন্ট, আমরা প্রত্যেকেই জানি গোয়েন্দা সংস্থাদের কাছ থেকে আমাদের কি পরিমাণ প্রেশারের জায়গাটা আসে, সেটা হয়তো বা দর্শকরা রিলেট করতে পারবে না। দর্শকরা অনেক সময় আমাদেরকে গালিগালাজ করেন, কিন্তু দিন শেষে গোয়েন্দা সংস্থার প্রেশার, আশেপাশের অনেক প্রেশার, আপনার পরিবার আছে, সবারই পরিবার আছে। ওই সব কিছুকে উপেক্ষা করে আপনার সাথে কোনো চ্যানেলের ট্যাগও নাই। আমার সঙ্গে তো ধরে নিচ্ছে যমুনা টেলিভিশনের ট্যাগ আছে, আপনার সঙ্গে কোনো রানিং ট্যাগও নাই। আপনি কিভাবে ওই সিচুয়েশনটা তখন হ্যান্ডেল করেছিলেন আসলে? এবং ডেফিনেটলি আপনি সোচ্চার হয়ে সবার আগেই ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম থেকে আপনি সোচ্চার হয়েছিলেন। সো হাউ ওয়াজ ইট অল অ্যাবাউট? ইট ওয়াজ ডিফিকাল্ট। আমি সবার আগে আমি বলেছিলাম যে বাংলাদেশের মানে মাশরাফি বিন মুর্তজা একটা স্পেল বাদ দেন, একটা ওভারে যদি বল করেন, পার্টিকুলার ওভার, তো বল করতে গিয়ে পেস বোলার তো মোটামুটি ধরেন 5-6 মিনিটের মতো একটা সময় লাগে। তো আমি এটাই বলেছিলাম যে আপনি ভাবেন যে আপনি 5-6 মিনিটে এক ওভার বল করছেন, ওই বল করার সময়টা আপনি এই ছেলেদেরকে দিয়ে দেন, আপনি কিছু বলেন এদের উদ্দেশ্যে। বাংলাদেশে ধরেন অনেক পলিটিক্যাল ভাবাদর্শ আছে, ফিলসফি আছে, পার্টি আছে। ভাই আপনি আমি কোনো দল করি না, ছাত্রলীগ, ছাত্রদল, জামাত শিবির, হ্যাঁ, কিংবা এদের বড় সংগঠন যারা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, আমরা কেউ কোনোটা করি না। কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার আমার সামনে যখন, আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, যে এইভাবে মানুষ মরতেছে, সেই জায়গা থেকে ন্যাশনাল হিরোরা এটা বন্ধ করার জন্য, ধরেন যে মরতেছে আর যে মারতেছে সবাই তো তাদের ফ্যান। যে ছেলেটা হেলমেট পরে পিটাইতেছে সেও মাশরাফিকে পছন্দ করে, আর যে হেলমেট পরা কারো হাতে মাইর খাচ্ছে অথবা পুলিশের গুলিতে পঙ্গু হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, সেও তো মাশরাফির ফ্যান, সেও তো সাকিবের ফ্যান, দুপক্ষেই তো এদের ফ্যান। তো আপনারা একটু বলেন যে ভাই তোরা শান্ত হো, দরকার নেই, মাঝখানে যান না আপনারা। ধরেন সেই সময় তারা দুজনই পার্লামেন্টেরিয়ান, ওই সময় যিনি ছিলেন প্রধানমন্ত্রীত্বের দায়িত্বে, এই কাজটা করলে এদেরকে কি জেলে ঢুকাই দিত? নিশ্চয়ই না। বাংলাদেশের এই হিরোরা তো আসলে কোনো পার্টিকুলার দলের না, যেই দলই হোক। সো আমার কাছে মনে হয় সামটাইমস এই মিস্টেকটা তারা করে ফেলেছিল। আমি ধরায় দেওয়ার বহু চেষ্টা করেছি, আমি অনেকগুলো কন্টেন্ট করেছিলাম, জানেন, নেট থাকতো না, এটা থাকতো না, আপলোড করতে ঝামেলা হতো। আই ট্রাইড মাই বেস্ট, কিন্তু এন্ড অফ দ্য ডে কেউ বুঝেনি। এবং শেষ মুহূর্তে যখন স্টেটমেন্টটা দিল, সেটা হচ্ছে গত কিছুদিন আগে। আমি চাচ্ছিলাম রক্তপাতটা বন্ধ হোক, কোনো দলের হয়ে না ভাই, মানুষগুলো তো মরতেছে। ধরেন যেই পুলিশটা মারা যাচ্ছে তারও তো একটা ফ্যামিলি আছে, হয়তো সে কারো হয়ে পারপাস সার্ভ করতেছে, ঠিক না? সো এই জিনিসগুলো আসলে খুব জরুরি ছিল, বুঝছেন। আমার কাছে এটাই মাথার মধ্যে ঘুরছে। আমাকে থ্রেট করছে, আপনি জানেন, এটা নিয়েও আমি কন্টেন্ট করেছি। মানে আমাকে থ্রেট করা হলো কি, যে আমাকে দেখে নিবে, আমি বাসা থেকে বের হইলে আমাকে দেখে নিবে। তখনও কিন্তু এই ঘটনা বা এই ট্রান্সফরমেশনটা হয় নাই, 5 অগাস্ট তখনও আসে নাই, ঠিক আছে। এন্ড অফ দ্য ডে আসলে এই স্যাক্রিফাইসগুলো আমরা
চেষ্টা করেছি যে সকল কিছুর ঊর্ধ্বে উঠে করে ফ্যামিলি থেকে রেসপন্সটা ফ্যামিলি কেমন থেকে ছিল? এবং এখন ওই খোঁজটা কেউ রাখে না, আপনারও রাখে না, আমারও রাখে না, ঠিক আছে? এখন কিন্তু অনেক গজায় গেছে। ছোট্ট একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিতেও তো অনেক রাজনীতিকরণ আছে। সেই সময়টাতে যখন একটা স্টেটমেন্ট আমি দিয়েছিলাম, প্রোফাইল পিকচার লাল করেছিলাম, সেটা তো কোনো রাজনৈতিক জায়গা থেকে করিনি আসলে, সেটা তো ডেফিনেটলি আমি যেটা বললাম ঘটনাটা ওইরকমই, ব্যাপারটা সেরকমই ছিল। সেরকমই, আমরা ভাই রক্তপাত চাই না, সহজ হিসাব। আমাদেরও তো সংবাদকর্মী যারা আমরা আছি, কমেন্টেটর যারা আছে, তাদেরও তো রাজনৈতিক পোস্টের বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে। তো ওইরকম জায়গা থেকে হুমকি তো সে সময় আমিও পেয়েছিলাম। আমার পরিবারকেও আমাকে অনেক কিছু কনভিন্স করতে হয়েছে, বোঝাতে হয়েছে, প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় বোঝাতে হয়েছে, প্রতিদিন রাত 8টায় নিউজ পড়তে হয়েছে। আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন ছিল? আপনি আপনার পরিবারকে সামলেছেন কিভাবে ওই সময়টা? আমি বিশ্বাস করেন, আমি এগুলোর জন্য এখনো কথা শুনি, সত্যি কথা যেটা, এবং আমার সাথে আসলে ওই সময়টায় কেউ ওইভাবে সাপোর্ট করে নাই, কেউই না, বুঝছেন? এবং অনেক সময় এমনও হয়েছে ইন্টারনেট নাই, আমি আমার কন্টেন্ট দেখতে পারছি না, কিন্তু যখন 2 দিন পরে আমি দেখছি, তখন দেখছি 5 মিলিয়ন মানুষ দেখে ফেলেছে। মানে ভিউটা কিন্তু বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে মানুষের কাছে বার্তাটা পৌঁছে গেছে। সবাই তো আসলে ভিউ গনে, সামি ভিউ ব্যবসায়ী, রিয়াসাত ভিউ ব্যবসায়ী। ব্যবসা তো হালাল রিয়াসাত ভাই। ভাই চুরি করি না তো, হ্যাঁ, যা বলি সবার সামনে বলি, কাটছাটো করি না, একটাকেই বলি। তো ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে মানুষের কাছে বার্তা পৌঁছানোটা কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল, সেটা আপনারও আমারও। ছোট্ট বাচ্চা বলেন, বাচ্চার বাবা মা ভাই বোন, কেউ পুলিশ, কেউ স্টুডেন্ট, কেউ পলিটিক্যাল লিডার, কোনো মৃত্যু তো কাঙ্ক্ষিত না, কোনো মৃত্যু না, সে ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, এইটার জন্য আমরা কথা বলবো না। এবং আমার কাছে মনে হয় ওয়ান্স ইন লাইফ টাইম এই সুযোগটা একবারই আসছিল, এবং আমরা আমাদের মতো করে ট্রাই করছি আসলে, যত বাধাই আসুক। রিয়াসাত ভাই, আপনার পরিবারে এখন কে কে আছে? আমার মেয়ে, আমার ওয়াইফ। আপনার বাবা মা ভাই বোন? না, আমি আসলে বলতে পারি না একাই। আমি এই কোয়েশ্চেনটা আপনাকে কেন করছি, দর্শকরা অনেকেই হয়তো বা বিষয়টা জানে না। আপনি যদি চান আমি এই অংশটুকু কেটে দেবো, আপনি যদি কথা বলতে না চান। আপনার পরিবারে আপনার বাবা মা ভাই বোন যারা ছিলেন না, প্রত্যেকে ইন্তেকাল করেছেন আমি জানি। বড় বোনের বিয়ে হয়ে গেছে, খুব একটা কানেক্টেড না। সো এই জায়গাটা আপনি, রিয়াসাত আজিম যখন সবার সামনে কন্টেন্ট করছে, আমাদের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে খুব বেশি বন্ধুও থাকে না, আমাদের খুব বেশি বন্ধুও থাকে না, উই আর নট দ্যাট মাচ ওয়েল কানেক্টেড। আর আপনি একটু ভালো করলে আরো বেশি বন্ধু থাকে না। দিন শেষে রিয়াসাত আজিমের লাইফের ফিলোসফির জায়গাটা আসলে কি? যখন পরিবারেও একটা জায়গাতে রিয়াসাত আজিমের দেখা যাচ্ছে যে মেয়ে আছে, স্ত্রী আছে, আর অন্যান্য দিক থেকে হয়তো বা কানেক্টেড না, বন্ধু বান্ধবও খুব বেশি গ্রো করে না যখন আপনি ভালো করছেন। কিন্তু রিয়াসাত আজিম যখন ভাত খান, রিয়াসাত আজিম একা ভাত খান না, আমি এটা দেখেছি, আমি বেশ কয়েক সময় দেখেছি যে সঙ্গে আরো 2-3 জনকে নিয়ে তিনি ভাত খান। আপনি কি কখনো মানুষের সঙ্গটা মিস করেন? না, আমি আসলে কি, মানে আমার সবচেয়ে বড় দুঃখ যে আমার সাকসেস যদি আপনি বলেন, অথবা আমার ফেলিওর যদি বলেন, এগুলো আসলে আমার সবচেয়ে ক্লোজেস্ট মানুষরা দেখে যেতে পারেনি, এটা আমার একটা দুঃখ। আমি ন্যাশনাল ডিবেটে চ্যাম্পিয়ন হয়েছি টানা 2 বার, বাংলাদেশের রেকর্ড, এটা আমার ফ্যামিলি মেম্বাররা দেখে যেতে পারেনি। আমার মা বেঁচে থাকলে খুবই খুশি হতো, এটা দেখতে পারেনি। আমি বিএসপি এর সেরা রিপোর্টার হয়েছি, বুঝছেন, এবং এটাকে আপনি কাইন্ড অফ ফার্স্ট বলতে পারেন, কারণ আমার আগে যিনি হয়েছিল তার সময় কোনো ধরনের জুরি বোর্ড ছিল না, তাকে কোনো রিপোর্ট জমা দিতে হয়নি, ভালো খাতির ছিল, বানায় দিছে, বুঝছেন। আমার ক্ষেত্রে কিন্তু একটা কম্পিটিশন হয়েছিল, ফ্রম দ্য ইলেকট্রনিক মিডিয়া আমি প্রথম, আই নো, বুঝছেন, ফ্রম দ্য ইলেকট্রনিক মিডিয়া ইট ওয়াজ ডিফিকাল্ট, এগুলো কেউ দেখে যেতে পারে নাই। আমি স্টুডেন্ট খারাপ ছিলাম না, কিন্তু ডিপার্টমেন্টে আমার ঝামেলা ছিল, আমি একটু মুক্ত মনা ছিলাম, এবং ডিপার্টমেন্ট আমাকে আসলে অনেক কিছুতেই ঝামেলা করতো। কোন একটা পার্টিকুলার সেমিস্টারে আমি টার্গেট করছিলাম যে ফার্স্ট হবো, আমি হয়ে দেখাইছি, সিরিয়াসলি হয়ে দেখাইছি। আমি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম, তখন ডাকসু ছিল না, 2 বার, এক টার্ম ইংলিশ ডিবেটের কো কনভেনার ছিলাম, হাউস অফ ডিবেটার্সের প্রেসিডেন্ট ছিলাম, মানে অনেক কিছু ছিলাম, যা হোক ওগুলো অনেক কাহিনী। তো এন্ড অফ দ্য ডে স্টোরিটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এইগুলো আসলে আমার ক্লোজেস্ট মানুষরা দেখে যেতে পারেনি, এটা আমার একটা দুঃখ, বুঝছেন। এই দুঃখটা আসলে কখনোই, আমি ধরেন থাকে না যে অনেক কিছু কাভার আপ করা যায়, এটা কখনো কাভার আপ হবে না, এটা আপনি কোনো কিছু দিয়ে রিপেয়ার করতে পারবেন না, ইরিপেয়ারেবল। এই দুঃখটা আমার আজীবনের দুঃখ। এখন ধরেন আমি ভালো আছি, আমি কন্টেন্ট বানাই, মানুষ টেলিভিশন চ্যানেল না দেখে আমাকে আজকেই বলছিল, বিএসপি এর পিকনিকে গিয়েছিলাম, যে ভাই রাতে গিয়ে আপনার কন্টেন্টটা দেখলে মোটামুটি কি গ্যাঞ্জামটা কোথায় লাগলো, মানে গ্যাঞ্জামের যত জিনিস আছে সব আনিয়ে দেয়, বুঝছেন, সেখানটায় মোটামুটি পেয়ে যায়। এই যে গল্পটা, টেলিভিশনের জায়গাটা হচ্ছে মোবাইল স্ক্রিনে হয়তো আমি নিতে পেরেছি, সবার ক্ষেত্রে না, পার্শিয়াল কিছু মানুষের ক্ষেত্রে। সো এই স্টোরিজগুলো তো আসলে কেউ, মানে সবচেয়ে ক্লোজেস্ট মানুষগুলো দেখছে না, তাই না? এটা একটা জীবনে বড় দুঃখ। আমি এত দেশ ঘুরছি, আমি আমার বাবা মার জন্য কিছু কিনে আনতে পারি না,
এটা কিন্তু অনেক বড় দুঃখ। অনেকেই দেখি শপিং করে, বাবার জন্য শপিং করে, মার জন্য শপিং করে, ভাইয়ের জন্য শপিং করে, আমি এটা করতে পারি না, বুঝছেন? আমারও মনে হয় যে আমার ভাই যদি বেঁচে থাকতো আমরা একই রকম ড্রেস পরতাম, একই রকম পাঞ্জাবি পরতাম, আমার বাবাও হয়তো একই রকম পাঞ্জাবি পরতো আমাদের সাথে। সো এই স্টোরিজগুলো আসলে কি জানেন, মানে কেউ জানে না। সো এইগুলো আসলে জীবনের দুঃখের একটা বড় পার্ট, বাট আই অলওয়েজ কিপ স্মাইলিং, আমি এগুলো বলি না কাউকে। ওকে রিয়াসাত ভাই, আজকে প্রথম বললাম। আমি হয়তো ভাই ইমোশনাল হয়ে যাচ্ছি, এটা ইমোশন রিয়াসাত আজিমকে ছয়, বাট আমি আসলে কি, আমি এত বেশি ডেথ দেখেছি 2008 থেকে 2013 সাল পর্যন্ত, মানে এটা আসলে থ্যাংক ইউ, এগুলো আসলে কি বলবো। দর্শকরা যারা এই মুহূর্তে দেখছেন, এটাকে ফেক ভাবার আসলে কোনো কিছু নাই, ইটস নট ফেক। আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমরা কোনো কার্ড দিই নেই এই জায়গাটায়। রিয়াসাত ভাই, এটা ব্যাক এন্ড বিজনেস রিয়াসাত ভাই, আমার মনে হয় যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের লাইফটাকে লিড করার চেষ্টা করছি। আশেপাশে অনেক মানুষ অনেক কিছুই বলছে, আপনার আমার শত্রুর অভাব নাই, বন্ধু সেজে অনেকে আসে, কিন্তু সেই জায়গাটা উই নো অ্যাবাউট দোজ ভেরি ওয়েল। আপনার দৃশ্য আরো অনেক কিছু হবে। এনিওয়েজ, যে বিষয়টা সেটা হচ্ছে এই যে একটা রেভলিউশন ক্রিয়েট করা। রিয়াসাত ভাই, আপনার পাঁচের মধ্যে এই বিষয়টা কি মনে হয় যে আপনি একটা রেভলিউশন ক্রিয়েট করতে পেরেছেন? একটা সময় যেটা হতো, আমি যদি আমার বিশ্ববিদ্যালয় জীবনের গল্প বলি, 10:30টার সময় খেলা যোগ দেখতে হতো, আমাকে ফাহিম রহমানের উপস্থাপনা দেখতে হতো, টেলিভিশন, বড় পর্দায় টেলিভিশন, একটা বুলেটিন হচ্ছে, আধা ঘন্টার একটা বুলেটিন। তখন সোশ্যাল মিডিয়া তো প্রমিনেন্ট ছিল না। সেই টেলিভিশনটাকে আপনি যখন ইন্ডিভিজুয়াল একটা গ্লোরির জায়গা থেকে অডিয়েন্সের অ্যাটেনশনটা নিতে পেরেছেন, ধরেন আপনি, দেব চৌধুরী, নোমান ভাই, আমিও সেই জায়গাটা কাজ করছি, এটাকে কি মনে হয় যে বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিতে, স্পোর্টস জার্নালিজম ইন্ডাস্ট্রিতে এটা ওয়ান কাইন্ড অফ রেভলিউশন, এবং ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে আপনার আমার একটা কন্ট্রিবিউশনের জায়গা থাকবে? এটা অবশ্যই থাকতে হবে সামি, কিন্তু ইন্টারেস্টিং পার্ট কি জানেন, যে যারা আসলে ইতিহাস লিখে তারা হচ্ছে খুব বেহায়া হয়। কথা বুঝেননি? কারণ তারা নিজেরা ইতিহাসে ক্যারেক্টার হতে পারে না দেখে আপনাকে আমাকে ভুলে যাবে, নিশ্চিত থাকেন। মানে বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত জায়গা হচ্ছে ইতিহাস। অথচ ইতিহাস তো হওয়া উচিত সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট এবং সহজ। কি ঘটছে, ধরেন আপনি আমি এখন কথা বলতেছি, তাই না? এটার সামনে এই যে পাওয়ারের একটা ইয়ে আছে, পাওয়ারকে একটু প্রমোট করে দিলাম, ঠিক আছে? তো ব্যাপারটা কি, এটাকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার একটু আগের পাঁচটাই তো হচ্ছে আপনার ইতিহাস, কিন্তু আমাদের ইতিহাস হচ্ছে সবচেয়ে বিতর্কিত, ঠিক না? তাহলে বলবে যে না, এটা পাওয়ার এখানে না, এটা আসলে মেরিন্ডা আছে, বোতলটা হচ্ছে পাওয়ারের। মানে বাংলাদেশের ইতিহাস যারা লিখে তারা হচ্ছে এই লাইনে চিন্তা করে, এরা করবে না। আমি যখন একটু ঘোরানোর চেষ্টা করেছি, জার্নালিজম মানে কেন এরকম হবে, জার্নালিজম মানে কেন 2 সেকেন্ড পরে হচ্ছে কি ফ্রেম যেন কাটে, দেখা যাবে না, জার্নালিস্ট সানগ্লাস পড়তে পারবে না, হ্যাঁ, মানে এটা একটা বিশাল পাপ, ওর চাকরি খেয়ে দিতে হবে, চিঠি ইস্যু করো। মানে প্রডিউসারদের লাফাচাপা দেখলে আপনার কাছে মনে হবে যে উসাইন বোল্ট এদের কাছে প্র্যাকটিস করতো। সিরিয়াসলি ওইটা কেন করছে? মানে আপনি নিউজরুমে আপনি নিশ্চয়ই এগুলো দেখছেন জীবনে, বুঝছেন, বহুত দেখছেন। প্রডিউসার আমি ছোট করছি না, তাদের ডেভেলপ করার জায়গা আছে এখনো, সেটা আমি বলছি। তো এই জিনিসগুলো খুব খারাপ। এখন সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন, যে আই এম নট ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ জার্নালিজম, এইটা একটা গ্রুপের পছন্দই না। আমি কোন মাতবর, আমি কিসের জ্ঞান দিই, বুঝতে পারছেন? এটা তো পছন্দ করবে না। বাট আই এম দ্য অনলি রিপোর্টার যার নিজের, দেখেন আমাদের দেবদা, তার একটা পার্সিয়াল জব আছে, আমাদের নোমান ভাইয়ের একটা পার্সিয়াল জব আছে, তিনি একটা বড় প্ল্যাটফর্ম হয়ে কাজ করেন, অল আউট স্পোর্টস, একটা ব্যাকআপ আছে। কিন্তু আমি কিন্তু আমার নামে চলি, আমার নিজের নামে আমার ওয়েবসাইট আছে, আমি ইনশাল্লাহ আমার নামে অ্যাপ করব, টাকা খরচ হবে, হোক না, ইনশাল্লাহ আমি করব। হ্যাঁ, আমি চেষ্টা করছি, মানুষ আমার পেজ খায় দেয়, আবার চেষ্টা করি, ঘুরে আসে ইউটিউবে, ফেসবুকে, কত কিছু করছি, অ্যাপ্রিসিয়েশন আপনি পাবেন না। এবং আমার কথা আপনি বাদ দেন, আপনার আমার, নোমান ভাই বা দেব চৌধুরী, এই 4 জনের কথা যদি আপনি বলেন, আমরা যে আসলে অনলাইন ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েট করে পুরো রিপোর্টিংয়ের ধারা চেঞ্জ করে ফেলছি, সেই স্বীকৃতিও দেবে না। আমি কি বুঝাতে পারছি? আপনাকে বলবো ভালো ধারাভাষ্য দেয়, আপনাকে জার্নালিস্ট হিসেবে ট্রিট করবে না। আমাকে বলবো খুব সমালোচনা করে, বুঝছেন, ট্রিট করবে না। কিন্তু ওই সাংবাদিকতা ওই জায়গাটাকে ট্রিট করবে না। আপনি যে কথাটা বলছেন, সাংবাদিকরা কি এর বাইরে গিয়ে কথা বলে না? আমি যে সমালোচনা করি, সাংবাদিকরা কি সমালোচনা করে না? তাহলে ভাই আপনারা লাইনে আসেন না কেন? আসবে না, কারণ ইতিহাস যারা লিখে এরা খুব বেহায়া। ওয়েল, রিয়াসাত ভাই, আমার মনে হয় যে সিচুয়েশন একটু গরম, আপনার সঙ্গে একটা গেম খেলি আমি। এবং সেই গেমটা এরকম, আমার এই সামনে কতগুলো ছবি আছে,
এই ছবিগুলোতে আপনার প্রিয় মানুষজনদের ছবি আছে আপনার আশেপাশে, আপনি তাদেরকে নিয়ে কথা বলেছেন, কথা বলেন, হ্যাঁ, আপনার আশেপাশের মানুষজন। তো আপনি যেটা করবেন যে এখান থেকে ছবি উঠে আপনার মাথার উপরে ধরবেন, আমি আপনাকে ক্লু দিব, সেটা দেখার পর আপনি সেই ক্লু থেকে গেস করার চেষ্টা করবেন। আমি আমজনতার পার্সপেক্টিভ থেকে আপনাকে ক্লু দেওয়ার চেষ্টা করবো, আমার ব্যক্তিগত জায়গা থেকে না, যে আমজনতা যেটা মনে করে যে তার ব্যাপারে আপনার যে ধারণা বা পার্সপেক্টিভ আছে। সো আপনি শুরু করতে পারেন একদম শুরু থেকে। হ্যাঁ, উঠে আপনি উপরের দিকে ধরবেন, দেখতে পারবেন না। না, দেখলাম না। একজন ক্রিকেটার, হ্যাঁ, মানুষ ভাবে আপনি তার পেইড এজেন্ট। আচ্ছা, তামিম ইকবাল। আচ্ছা, আমাকে একটু এটা বলেন, মানুষ এটা কেন ভাবে? শুনেন, এটা সমস্যাটা কি জানেন? নামাতে পারেন। একজনের সাথে যদি আপনার ভালো সম্পর্ক হয়, তার মানে কোনো একটা গিভ অ্যান্ড টেক আছে। এটা খুবই কমন টেন্ডেন্সি। মানুষ শুধু এটা ভাবে না, ধরেন একজন নায়কের সাথে একজন নায়িকা কোথাও ঘুরতে গেছে, আপনি আপনার বান্ধবী নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন না, দেখা হইতে পারেন না, আইসক্রিম খেতে পারেন না, ওরা প্রেম করছে, কিন্তু ফিসফাস শুরু হয়ে গেছে। তো এটা খুব কমন টেন্ডেন্সি, বুঝছেন? তো তামিম আর আমরা যদি একজন ছেলে একজন মেয়ে হইতো, তাহলে যদি প্রেমটা করাই দিত, উই উড বি ভ্যারি লাকি, বুঝছেন? কিন্তু আমরা তো ভাই নিশ্চয়ই আমরা ইসলাম পরিপন্থী কোনো কিছু করি না, তো আমাদেরকে কেন এটা ভাবে, খান সাহেবকে আমি জিজ্ঞেস করবো। Anyways, next one. ওকে, ক্লুটা আমি আসলে কিভাবে দিই, আমি নিজেও আমার জন্য সারপ্রাইজ আসলে। আমিও দেখি নাই কোন কোন ছবিগুলো আছে। আচ্ছা, আপনার খুব প্রিয় একজন কোচ ছিলেন, আপনি যাকে নিয়ে অনেক কাটাছেড়া করেছেন, গবেষণা করেছেন। এটুকুই গবেষণা তো আমি অনেক নিয়ে করছি। না, আপনার খুব প্রিয় ছিলেন কিন্তু এখন অপ্রিয়, লোকে ভাবে। চান্ডিকা হাতুরু সিং। আমি ওই অ্যান্সারটা রিয়াসাত ভাই পাইনি, উত্তরটা হয়েছে, আমি অ্যান্সারটা পাইনি। সেটা হচ্ছে আপনাকে রিগ্রেট হয়, আপনি ইনিশিয়ালি একটা সময় চান্ডিকা হাতুরা সিং এর কথা বলতেন, খুব টেকনিক্যালি হি ইজ এ ভেরি গুড কোচ, এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। এরপর যখন ওই যে চটথাপ্পড় কাণ্ড যেগুলো ঘটলো, আপনি আজকে বললেন লাথির কাণ্ড, রিগ্রেট হয় যে এই লোককে আমি প্রমোট করছিলাম? খারাপ লাগাটা অবশ্যই স্বামী এটা আছে, বুঝছেন? কারণ আমরা আসলে রিগ্রেট হয় বা রিগ্রেট হয় না, বুঝছেন? টু বি ভেরি অনেস্ট, রিগ্রেট হয় না এই অর্থে যে আপনি কখনো জীবনেও আপনি কল্পনা করতে পারবেন না যে কোচ হচ্ছে পেটাবে ক্রিকেটারদেরকে এসে, ঠিক আছে? সো যদি এরকম মিনিমাম হওয়ার চান্স থাকতো, পৃথিবীর ইতিহাসে কখনো হতো, তখন রিগ্রেট হইতো যে আমি কেন এই জিনিসটা নিয়ে চিন্তা করিনি। আমার তো চিন্তা করার অপশন ছিল যে অমুক তো তমুককে মারছিল কোচ হওয়ার পরে, মিয়াদার তমুককে মারছিল, সো এরকম এক্সাম্পলস আছে, আমি কেন এটা নিয়ে ভাবিনি? সো এরকম পৃথিবীর ইতিহাসে কোনো এক্সাম্পল নাই, কিন্তু উনি এটা সেট করছে। ওই জায়গা থেকে রিগ্রেট হয় না, টু বি ভেরি অনেস্ট, কারণ এটা আসলে বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। ট্রু ট্রু। নেক্সট ওয়ান, রিয়াসাত ভাই। দেখেন না, না দেখার সুযোগ নাই তো, অনেক মোটা কাগজ। ওকে, এইটা আমি খুব সহজ একটা ক্লু দিব। লোকে বলে আপনি ওর চাকরিটা খাইয়া দিয়েছিলেন। নানু ভাই? কাছাকাছি, ওই 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 সময়েরই আপনি তার চাকরিটা খাইয়া দিয়েছেন, একদম লোকে বলে এই কথা। দেখছেন, আপনি একটু মানে এরোপ্লেনে তো উঠেছেন, একটু এরোপ্লেন উঠে একটু বাইরে যান, একটু ঘুরেন, মহাদেশ পরিবর্তন করেন। রাসেল ডমিঙ্গো? আসলে খাইছিলেন? হ্যাঁ, আমরা রাসেল ডমিঙ্গো নিয়ে আমরা কথা বলেছি আসলে আমাদের ইয়ার একটা পর্যায়ে। সো এই নেক্সট ওয়ান, এটা আমি এই পাশে রাখি। আচ্ছা, এবার তিনি আপনার খুব কাছের মানুষ, আচ্ছা, আপনার খুব প্রিয় মানুষ, আপনি বিভিন্ন সময় বলেছেন খুব প্রিয়, খুব কাছের মানুষ, এখন খুব বড় পদে তিনি আছেন, ক্ষমতাবান পদে তিনি আছেন। ফারুক ভাই? ফারুক ভাইকে নিয়ে আপনার ফিলোসফির জায়গাটা একটু জানতে চাই। ফারুক ভাই বিং দ্য চিফ সিলেক্টর, তিনি একটা সময় পদত্যাগ করেছিলেন, গার্ডস সবসময় আমরা দেখেছি। অ্যাজ আ বিসিবি প্রেসিডেন্ট, ইটস ডিফিকাল্ট, ডিফারেন্ট বল গেম, ডিফারেন্ট কাপ অফ টি, ডেফিনেটলি ডিফারেন্ট কাপ অফ টি, বাট আপনি যদি কাটসি থাকেন না, সব জায়গায় আপনি খেলতে পারেন। ফারুকের কাছে আমার কাছে মনে হচ্ছে যে ফারুক ভাই কিছু কিছু জায়গায় এই শোটা হয়তো একটা পরবর্তীতে একটা রেফারেন্স হতে পারে, ডেফিনেটলি অন ফিল্ড এরিয়া সবাই ফলো করে দেখে যে ফারুক ভাই কিছু কিছু জায়গায় খুব মেজর মিস্টেক করছে, আমার কাছে মনে হচ্ছে। সেটা আমি অফ এয়ার এনি সাজেশন বা এনি, আমার কাছে মনে হয় ফারুক ভাই আপনি যেরকমটা ছিলেন, যেরকমটা আমরা আপনাকে কল্পনা করি, নিশ্চয়ই আপনি সেটা জানেন। সো ফারুক ভাই যেন সেটাই থাকার চেষ্টা করে, এটা খুব জরুরি। কারণ তার একটা ভালো ক্যারেক্টার কিন্তু, প্রতিচ্ছবি কিন্তু আসলে আমাদের সামনে আছে। সো এটা যেন কোনোভাবে পাল্টে না যায়, এবং আপনার
আপনার কি বলবো, আপনার স্ট্যাটাস, আপনার পার্সোনালিটি এটাকে মেনটেন করতে হবে। কেউ আসবে না, যখন আপনি বিপদে পড়বেন কেউ আপনাকে হেল্প করবে না। ওকে, আমার কাছে মনে হয় যে এই আলোচনাগুলো খুব গঠনমূলক আলোচনা হওয়া উচিত, খুব স্বচ্ছ আলোচনা হওয়া উচিত। আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় কেউ কারো পক্ষ বিপক্ষের জায়গা না। রিয়াসাত ভাই তার একটা সাজেশন থাকতেও পারে, সেই সাজেশনটা যদি পার্সোনালি দিতে না পারেন, আমার কাছে মনে হয় যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক কিছু হয়তো বা দেয়া হতে পারে। জাস্ট ভাই নেক্সট ওয়ান, আমার জন্য সারপ্রাইজ এইগুলো কোনগুলো। এটা কার? আমি জানি না এই 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 অংশটা মানে বিহাইন্ড দ্য সিন যারা করেছে কাজটা, এই অংশটা কতটুকু কন্ট্রোভার্সিয়াল হতে যাচ্ছে। কে এটা? উনিও আপনার খুব প্রিয় মানুষ। আচ্ছা, উনি আপনি ওনাকে অনেক প্রশ্ন মানে জর্জরিত করেছেন। পাপন ভাই অ্যাজ আ ক্যারেক্টার নাজমুল হাসান পাপনকে মিস করেন ডিউরিং প্রেস কনফারেন্স? মিস করি। নাজমুল হাসান পাপন ডিউরিং প্রেস কনফারেন্স, উনার জায়গাটা আসলে কেউ রিপ্লেস করতে পারবে না। মানে উনার এবং আমার যে কেমিস্ট্রি, এটা ইরিপ্লেসেবল, এটা হবে না। আরে কখনো এরকম হয়েছে যে আফটার দ্য প্রেস কনফারেন্স পাপন ভাই এটা নিয়ে রিঅ্যাক্ট করেছেন? একদম না, একদম না, কখনো না। উনি কিন্তু সাংবাদিক বান্ধব ছিলেন, আপনি ওটা জানেন, বুঝছেন? পাটি ফুটি ভুলে যাই আমরা, ঠিক আছে, কিন্তু উনি সাংবাদিক বান্ধব ছিলেন। এগুলো নিয়ে মানে আমি অন্তত আমার ইয়েতে না, ক্রীড়াঙ্গনের সাথে পলিটিক্স মেশানোর কোনো সুযোগই নেই। আমি প্রচুর প্রশ্ন করেছি, উল্টাপাল্টা প্রশ্ন করেছি, ঠিক আছে। আমি তো ধরেন মানে বড় প্রশ্ন করতাম, তো প্রশ্নটা করতাম লাস্ট মোমেন্টে, লাস্ট 5 সেকেন্ডস, ঠিক আছে, আগে সব ইয়ে রেডি করতাম। উনি কখনোই করেনি। উনি এবং ওনার সাথে যারা থাকতো কেউই কখনো কোনো ধরনের কোনো এগুলো নিয়ে ইস্যু করেনি। রিয়াসাত ভাই, কখনো কি এরকম ঘটনা ঘটেছে যে আপনি তো একটু বড় প্রশ্নই করতেন, আগে ঘটনার কনসিকোয়েন্সটা বলে দেন, কোয়েশ্চেনটা করতেন, আপনি যখন কোয়েশ্চেনটা করতেন আগের কনসিকোয়েন্স পাপন ভাই ভুলে গেছেন, এরকম কখনো ঘটেছে? এরকম হইতো না, বাট পাপন ভাই খুব কনফিউজ থাকতো যে আমি কোন দিকে বলবো, আমি কি বলতে চাচ্ছি। আমি তো ধরেন একবার তাকে বললাম যে পাপন ভাই আপনি তো আইবিএতে পড়েছেন। পাপন ভাই বললো আল্লাহ, যে আইবিএ যারা পড়ে ওরা তো ম্যাথমেটিক্সে অনেক ভালো হয়। পাপন হচ্ছে তখন পাপন কিন্তু ভাবতেছে আমি কোন দিকে যাচ্ছি। তো প্রশ্ন তো করতাম লাস্টে গিয়ে, বুঝছেন, আমি একটা গল্প সাজাতাম। সো এই করতে পাপন ভাইয়ের আশপাশে যারা থাকতো তারা শুধু এরকম করতো, ঠিক আছে, দু একজন, মানে করা যাবে না, প্রশ্ন করা যাবে না, অফ করতে হবে, তুমি তো একটা প্রশ্ন করলে আবার করো কেন, মানে এইরকম একটা, মানে আশপাশে যারা থাকে বুঝেন, তারা এই জিনিসটা ট্রাই করতো অলওয়েজ। বাট পাপন ভাই কিন্তু কখনোই, আপনি যদি এমনও হয়েছে যে উনি চলে গেছে এখান থেকে, আপনি বলছেন ভাই একটা প্রশ্ন আছে, আবার ফিরে আসছে, মানে আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে পাপন ভাই, উনি মিডিয়া যখন ফেস করতেন উনি ওপেনলি করতেন এবং কোনো কিছু হাইড অ্যান্ড সিক করতেন না। হয়তো কোনো কিছু যেটা আমরা এক্সপেক্ট করছি সেটা বলছে না, বা এমন কোনো কিছু আসলে আমরা যেটা বের করতে যাচ্ছি সেরকম পাইলাম না, আউটকামটা হয়তো আমাদের মতো করে হইলো না। বাট যখন আসতেন তখন হচ্ছে প্রশ্ন করতে দিতেন, সেই সুযোগটা ছিল, এবং প্রশ্নকর্তার কোনো ঝামেলা হইতো না এগুলো নিয়ে। নেক্সট ওয়ান, আমি জানি না কে আছে, দেখেন। ওকে, এই ছবিটা দেখার পর আসলে একটা কথাই মাথায় আসে, এটা আমার ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে নাম্বার ওয়ান সাকিব আল হাসান। এটা আমার ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেও সাকিব আল হাসান ডেফিনেটলি, মানে সাকিবকে নিয়ে আসলে কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলো ক্রিকেটের বাইরে। ক্রিকেটার সাকিব আল হাসান এখনো যেটা করেছে সেটার জন্য বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। ট্রু, আর কিছু বলার নেই আসলে। ট্রু। রিয়াসাত ভাই, এই জায়গাটা কখনো কখনো আপনার আমার জন্য অনেক বিব্রতকর হয়ে যায় কিনা, কারণ বর্তমান সময় তো রিলসের সময় দেখা যায় যে আমি 1 মিনিটের একটা কথা বলেছি, আপনি আগের 20 সেকেন্ডে কি বলেছেন সেটা নাই, পরের 20 সেকেন্ডে কি বলেছেন সেটা নাই, মাঝখানের 20 সেকেন্ডে কি বলেছেন সেটা যখন উপস্থাপন করা হয়, এই যে তখন ফ্যান বেজটা, পার্টিকুলার ফ্যান বেজ, একদম নাম মেনশন করে বলি, সাকিব আল হাসানের যে ফ্যান বেজ, তামিম ইকবালের যে ফ্যান বেজ, এরা দেখা যায় আপনাকে আমাকে খুব ব্যাশিং করা শুরু করে। এটা কি মাঝে মধ্যে মনে হয় যে জিনিসটা কখনো এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে? কখনো না, এটা সব সময় সামি অতিরিক্ত হয়। যে আজকে চিটং কিংস একটা আপনার সামির কাদের চৌধুরী একটা স্টেটমেন্ট দিয়েছে, ওই যে রিপোর্ট হয়েছে তাদের, আপনার এখন টিভিতে যে রিপোর্ট হইলো, সেই রিপোর্টটাকে বেস করে আমরা হচ্ছে ফলো আপ করেছি, আমি করেছি, নোমান ভাই করেছে, আর অনেকেই করছে, সেটা ঠিক আছে। তো সামির কাদের চৌধুরী তার আলোচনার 1 মিনিটের মধ্যে বলছে আমি কোনো একটা ইন্টারভিউতে রিয়াসাত আজিমকে এই কথা বলেছিলাম, অন্য একটা ইস্যু। পাবলিক না ওই 1 মিনিট শুনে আমার গালিগালাজ করা শুরু করছে। সামির কাদের চৌধুরীর সাথে একটু আমার কথা হইলো, ওটা কিন্তু অন্য একটা আলোচনা প্রশ্ন। আমি তাকে প্রশ্ন করছি আপনি কি মনে করেন কেউ আপনার শত্রু? সামির কাদের চৌধুরী তখন বলছিল আমাকে যে দেখেন, কেউ যদি শত্রু থাকে এটা আমি এখন বলতে চাই না। এই প্রসঙ্গটা উনি তুলেছেন আমার নাম মেনশন করে, যে আমি রিয়াসাত আজিমের সাথে একটা সাক্ষাৎকারে এইভাবে আমি বলেছিলাম।
জাস্ট একটা অন্য প্রসঙ্গকে কোরিলেট করার জন্য পাবলিক গালানো শুরু করে দিয়েছে, রিয়াসাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে, বুঝছেন? এটা ওটা খুবই খারাপ। অথচ রিয়াসাত ভাই নাইদার সাকিব আল হাসান নর তামিম ইকবাল তারা কেউ কিন্তু কখনো আমাদেরকে সরাসরি কোনো কমপ্লেন করে না, ডেফিনেটলি নেভার। সো কখনো কখনো বিষয়টা এরকম মনে হয় কি? আচ্ছা, আপনাকে আমি বলি যে সাকিব আল হাসানকে আপনি কি ধরেন যে বিতর্কগুলো তৈরি হয়েছে হয় বিভিন্ন সময়ে, আলটিমেটলি সামি কোনো না কোনোভাবে আপনি যদি কেয়ারফুল না থাকেন তখনই কিন্তু আপনার ব্যাপারে চিংড়ি মাছের ঘের, স্বর্ণের ব্যবসা, শেয়ার বাজার, এর সাথে আরো ধরেন 4-5টা ইস্যু, ফিয়েস্তা যোগ হবে। এই রেসপন্সিবিলিটি কিন্তু আপনার। সাকিব আমি ভুলে গেলাম যে সামির এই ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলো তো কথা বলার মতো বিতর্কিত ইস্যু। আমরা তো সাকিব আল হাসানকে এই বিতর্কের বাইরে দেখতে চাই, অথবা সাকিব আল হাসানকে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে তার এজেন্ট হিসেবে যে থাকবে সে প্রপারলি সাকিব আল হাসানকে গাইড করবে। এক্স্যাক্টলি। তার থেকেও তো অনেক বড় অনেক ধনী ক্রিকেটার আমরা দেখি, তারা কি এরকম ধরনের এই ছাসরা 2 লাখ টাকা 5 লাখ টাকা চিংড়ির ঘেরের শ্রমিকদের টাকা দেয়নি, এরকম কোনো ইস্যুতে জড়িয়েছে। আর আপনার আমার সাকিব যখন এগুলোর মধ্যে জড়ায় যায়, যখন এটা নিয়ে আমি সমালোচনা করি, এটা তো ভাই কষ্ট থেকে করি, এটা তো প্রেজ করার মতো কিছু না, ঠিক না? এর মানে তো আমরা সাকিব হেটার্স না রে ভাই, এই ব্যাপারটা বোঝে না মানুষ। রিয়াসাত ভাই এটা কখনো আপনার কাছে মনে হয় কিনা, বয়স তো আপনারও বাড়ছে আমারও বাড়ছে, রিয়েলিটিটা আমরা আরো অনেক বেশি বুঝতে পারছি কিনা যে ওই টপ লেভেলে যারা যাবে বা যারা ন্যাশনাল আইকন হচ্ছে, ন্যাশনাল হিরো হচ্ছে, তাদের প্রত্যেকটা পদক্ষেপ খুব সচেতনভাবে নেওয়া উচিত। কারণ অনেক সময় দেখা যায় তারা নিজেরাও জানেন না তারা কোন ঘটনার কনসিকুয়েন্সে জড়িয়ে পড়েছেন। সাকিবের বাবার নাম যে শেয়ার বাজার মার্কেটে অন্য আরেকজনের নাম, অন্য আরেক ব্যবসায়ীর নামের বাবার নাম দিয়ে দেওয়া হয়েছে। এখন এইটা তো দেখেন সাকিব আল হাসান নিজের জীবনেও করবেন না, কেউ তার বাবার নাম তো ভুল করবে না। কেন হলো? কারণ উনি রং মানুষের উপর ডিপেন্ড করছে। ট্রু। কারণ এই রং মানুষের উপর ডিপেন্ড করছে, এটা নিয়ে আমি যখন বলবো তখন সমস্যাটা হয়। তখন সমস্যা কি হয়? তখন আপনি আমি ভুল, পাবলিকের উচিত কি, যারা সাকিবের ফ্যান তাদের উচিত কি, যে এই রং লোকটাকে এক্সপোজ করা, যে সাকিবের 12টা বাজাচ্ছে, এক্স্যাক্টলি সাকিবের বাপের নাম পাল্টাই দিচ্ছে। আপনারা ওই লোকরে খোঁজেন না, আপনারা গালি দেন আপনারে আর আমারে। আপনি সহজ না, সহজ টার্গেট। আমরা তো ধরাই দিচ্ছি মানুষের কাছে যে এই জায়গাগুলোতে ভুল হচ্ছে। সাকিবের যেই পার্টনারের কারণে তিনি স্বর্ণের লাইসেন্স না নিয়েই ব্যবসায় নামলেন, সাকিবের জানারও কথা না যে লাইসেন্স কেমনে নেওয়া লাগে, সেই লোকটাকে আপনারা এক্সপোজ করেন না, সেটা তো আপনারা করতেছেন না। তা আমার ভুলটা কোথায় ভাই? আমি কথা বলতে পারবো না। অনেক বড় গবেষণা বিষয়। নেক্সট ওয়ান রিয়াসাত ভাই, 2টা আছে। এই ছবি কে দিছে? এটা তো কন্ট্রোভার্সিয়াল ছবি। ইফ রিয়াসাত ভাই ওয়ান্টস টু আনসার, উনি একজন পেস বোলার, কথিত আছে আপনি তার খেলা দেখেননি। কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কথিত আছে তাপস বৈশ্য, আপনি কি আসলেই তাপসদার খেলা দেখেননি? না, তাপসদার খেলা আমি দেখি নাই। এটা যদি আমি বলি, এটা আসলে আমার কাছে মনে হয় যে কাইন্ড অফ রং হবে। কারণ তাপসদা যখন খেলতো না, আমরা তখন ছোট ছিলাম তুলনামূলকভাবে। সো ওই সময়টায় আমরা যেভাবে আসলে স্পোর্টসটা ফলো করতাম, তাপস বৈশ্যরা যে সময়টা খেলেছে, মানে ওই কনসেন্ট্রেশন নিয়ে আসলে স্পোর্টস ফলো করা হইতো না। ওকে, আমি কি বুঝতে পারছি? অনেস্ট অ্যানসার। এখন যদি আপনি দেখেন, আপনি যদি জিজ্ঞেস করেন সাইফুদ্দিনের খেলা আমরা দেখেছি কিনা, আমরা কিন্তু বলতে পারবো। আলামিন হোসেনের খেলা আমরা দেখেছি কিনা, মাশরাফির খেলা আমরা দেখেছি কিনা, আমরা কিন্তু বলতে পারবো। হ্যাঁ, কারণ মাশরাফি বিন মুর্তজা 2019 পর্যন্ত খেলেছে। তাপস বৈশ্যের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। এখন যে ছেলেটা হচ্ছে ধরুন 6-7 বছর বয়সী, আমরা যখন ওই সময়টায় ছিলাম তখনই খেলা হয়তো আমরা দেখেছি, কিন্তু খেলা দেখা, অবজারভেশন, ওই জিনিসটা কিন্তু ডিফারেন্ট ইস্যু। ওকে, এটা আপনার অনেস্ট অ্যানসারের জায়গা। একদমই। বাট ওই ঘটনার পর কখনো কি দাদার সঙ্গে আপনার কমিউনিকেশন হয়েছে? তার সাথে আমার ইউএসএ তে দেখা হয়েছিল। হি ইজ আ গুড গাই, ডিসেন্ট গাই। কিন্তু শোনেন, শুরু করেছিল কিন্তু উনি, যে রিয়াসাত আজিমকে এটা বানাই দেওয়া উচিত, ওটা বানাই দেওয়া উচিত। যে সাকিবের ফ্যানরা ভুল বুঝে আপনাকে আমাকে যেভাবে গালিগালাজ করে, ফ্যানদের প্রতি আমার পুরো ভালোবাসা আছে। অনেক সময় ভুল বুঝে সাকিবের বাবার নাম কে ভুল করাই দিল, আপনারা ওকে ধরেন। এটার জন্য তো আপনাদের আইডলের নাম খারাপ হচ্ছে, আপনারা আমাকে গালি দিচ্ছেন। আমি তো উল্টো ধরাই দিচ্ছি যে সাকিবের বাবার নাম চেঞ্জ হইলো কেন। সো এই ক্ষেত্রেও যেটা হয়েছে যে উনি নিজেই বলা শুরু করলো একবার কোন একটা ফেসবুক স্ট্যাটাসে যে রিয়াসাত আজিমকে বিসিবির প্রেসিডেন্ট, প্রধান নির্বাচক, হেড কোচ বানায় দেওয়া উচিত। হ্যাঁ, এটা খুব ভাইরাল হয়ে গেল। আপনি চিন্তা করেন তাপস বৈশ্য কার সাথে লাগতে আসছে? তিনি যখন খেলতো তখন আমি হাফ প্যান্ট পরতাম, এরকম একটা ছোট বাচ্চার সাথে লাগতে আসছে।
বয়স যদি আপনি ক্যালকুলেট করেন, তো এটা কি ওনার কাজটা ঠিক হয়েছে? আপনি বলেন আমারে কাজটা কি ওনার ঠিক কাজ করছে? তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে সবারই একটা রিয়েলাইজেশনের জায়গা আছে। এবং তার আগে উনি আবার হোয়াটসঅ্যাপে টেক্সট করতে, দাদা কেমন আছেন, এটা ওটা। আমি আবার ওটা স্ক্রিনশট দেখাই দিয়েছি, বুঝছেন? দেখায় না দিলে তো বলবে যে করি নাই। তো আপনি যেহেতু আমাকে টেক্সট করতেন, আপনার সাথে আমার একটা কমিউনিকেশন হচ্ছে, আপনি আমাকে ফোন করে বলেন। আপনার কোনো একটা ভুল হতেই পারে ভাই, আমরা তো বেহেশতে আসি না, আমারও ভুল হইতে পারে। তো আপনি আমার বলতেই তো পারেন। আমার মনে হয় যেটা ইট ওয়াজ আউট অফ ইমোশন, মোমেন্ট অফ রাশ, সবাই দেশের এমন একটা জিনিস করছে, বুঝছেন? দ্যাট টাইম আই ওয়াজ ইন আ ট্যুর। চিন্তা করতে পারেন আপনি। ওকে, আমার দরকার ছিল এটা নিউট্রালাইজ, আমি জানি না যে এটা নিউট্রালাইজ হয়েছে, আমার কোনো রাগ হয়ে যাওয়াটা উচিত। বাংলাদেশের ক্রিকেটে যারা আসলে কন্ট্রিবিউট করেছে সবার প্রতি আমার রেসপেক্ট রয়েছে, ইনক্লুডিং তাপস বৈশ্য, এবং তাপস বৈশ্যর রেস্ট অফ দ্য লাইফের জন্য আমার অনেক শুভকামনা। এবং একটা সময় যখন মাশরাফি বিন মুর্তজা ইনজুরিতে থাকতেন, পেস বোলিং এর ওই জায়গাটা উনি টেনে নিয়ে গেছেন, একটা রোল একা প্লে করেছেন। এনিওয়েজ, দ্য লাস্ট ওয়ান, আমি জানি না এটা কি কোনো বড় ধামাকা টাইপের কিছু, আই ডোন্ট নো। এইভাবে দেখাই, আমি দেখছি না। ওকে, আচ্ছা, এই ভদ্রলোক, আমি ওনাকে খুব বেশি চিনি না। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটার নাম হচ্ছে টক অফ দ্য টাউন। এই মুহূর্তে টক অফ দ্য টাউন তিনি নেতৃস্থানীয় একজন, নেতৃস্থানীয় বলতে হচ্ছে আমরা যে মালিক শ্রমিক কথা বলছিলাম। হ্যাঁ, শফিক সাহেব। হ্যাঁ, ধীরে ধীরে বিপিএল আইপিএল কে ছাড়িয়ে যাবে, তার গুলশানের বাড়ি বিক্রি করবে। আরেকটা জানি কি দারুণ ডায়লগ দিছে, বোনাস ইজ অলওয়েজ অন। ঠিক আছে, আমার একটা কোয়েশ্চেন আছে, আমি শুধুমাত্র উনাকে মেনশন করে না, বিপিএল এটা এমন একটা টুর্নামেন্ট, সত্যি কথা বলতে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে একটা বিজনেস মডিউলে নিয়ে আসতে পারে নাই। যে ধরেন কেউ বিপিএলে দল নিবে, সে একটা লাভ করতে পারবে। আমাদের দেশের মার্কেটটা অত বড় না, এটা আপনিও জানেন, আমিও জানি। আমাদের 18-20 কোটি মানুষের দেশ, আমাদের 150 কোটি মানুষের দেশ না, আমাদের দেশটাও ছোট, অঞ্চল ভিত্তিক আমাদের অবকাঠামোজনিত অনেক সংকটও আছে, যেটা সব কিছু ক্রিকেট বোর্ডের হাতেও নাই। বগুড়াতে যদি এয়ারপোর্ট না থাকে, আপনি হয়তো বা খেলা দিতে আপনার একটু প্রবলেম হতে পারে। আপনার খুলনাতে যদি এয়ারপোর্ট না থাকে, সেক্ষেত্রেও প্রবলেমের জায়গা আছে। তো অনেক সংকটের জায়গা আছে। এর মাঝেও বিপিএলের দল নিতে আসলে ফ্র্যাঞ্চাইজিরা আগ্রহী কেন হয়? এইখানে আসলে মধুটা কি আছে? আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। টাকাও তো দিতে পারে, মানে টাকা দিতে পারে না, এবং চেয়ারগুলোতে গিয়ে বসে। এই যে এরকম টাইপের কিছু চেয়ার থাকে, ওখানটায় গিয়ে সুন্দর করে বসে। এটা কি চেয়ারে বসার জন্য? এখানে চেয়ারে বসার জন্য, ওই যে কাল্লাটা দেখায় না, কল্লা বলে অনেকেই, এটা দেখানোর জন্যই করে। কারণ আপনি দেখেন যেসব ভুইপর লোকজন আসে, এই লোকগুলোরে আপনি কখনো স্পোর্টস এরিনায় দেখেন নাই ম্যাক্সিমামকে। আপনি স্পোর্টস নিয়ে কাজ করেন, আমিও করি। আমরা ওই বিপিএল এর দল নেওয়ার সময় এদেরকে আমরা চিনি। মিস্টার শফিকের কথা যেটা আসলো, হ্যাঁ, কোথার থেকে আসলো আপনি চিন্তা করে দেখেন, যে এরা দল নেওয়ার জন্য আসে, টাকা দিতে পারে না, আবার বিসিবি আবার এদেরকে উইদাউট এনি ইনভেস্টিগেশন দলও দেয়। এদের ব্যাপারে তো আমাকে দায়িত্ব দিলে আমি ইনভেস্টিগেট করে দিতে পারতাম যে ওদের কি অবস্থা, বলেন। সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড 1400 কোটি টাকার মালিক, এত বড় একটা অর্গানাইজেশন, এত কর্মকর্তা কর্মচারী, তারা নাকি জানে না। এবং তারাই বলছে, ক্রিকেট বোর্ড কত উল্টাপাল্টা কথাবার্তা বলে, তারাই বলছে যে এবারে বিপিএলটা আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে করেছি। মানে চ্যালেঞ্জ নিয়ে করছে মানে হচ্ছে আপনি এইসব আকাম করতে পারবেন, আপনি এটাকে অ্যালাউ করবেন? ডেফিনেটলি না। হ্যাঁ, চ্যালেঞ্জ নিয়ে তো মানুষ এভারেস্টে ওঠে, তাহলে কি সে এভারেস্টের কাছে গিয়ে বাকিটা উঠবে না? যে আমি যদি চ্যালেঞ্জ নিয়েছি, কাছাকাছি গেছি, এখন নাইমে আসি। চ্যালেঞ্জ নেওয়া মানে ইউ হ্যাভ টু বি সাকসেসফুল। চ্যালেঞ্জ নেওয়া মানে আপনাকে এভারেস্টে উঠতে হবে ভাই, আপনাকে চাঁদে অবতরণ করতে হবে। চ্যালেঞ্জ নেওয়া মানে এই না যে আপনি চাঁদে উঠতে গিয়ে বা চাঁদে হচ্ছে যেতে গিয়ে আপনার রকেটটা কোনো কারণে হচ্ছে ক্র্যাশ করছে, তারপর আমরা মনে করে নিব যে আপনি চাঁদে অবতরণ করছেন। চ্যালেঞ্জ নেওয়া মানে সাকসেসফুল হওয়া। পিসিবি আসলে চ্যালেঞ্জ কি, সাকসেসফুল হওয়া কি, এই পার্থক্যটাই বোঝে না। এই জায়গাটা রিয়াসাতে আপনার কোনো সাজেশনের জায়গা আছে কিনা? যেহেতু আমরা একটা ওপেন ডিসকাশনই করছি, অদূর ভবিষ্যতে এগুলোকে রেকটিফাই করার জন্য প্রিপারেশনটা একটা পার্টিকুলার টুর্নামেন্টের আগে সেটা আরও পলিশড, আরও প্রফেশনাল, আরও কর্পোরেট কালচারে হওয়া উচিত। অবশ্যই হওয়া উচিত। মানে এখানে আমার কাছে মনে হয় কি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক বেশি ডিরেক্টর নির্ভর। ডিরেক্টর নির্ভর কেন, 25 জন ডিরেক্টর আছে, বাট আমি যেটা মনে করি যে এখানে 6-7 জন ডিরেক্টর প্রপারলি কাজ করে ভাই, অনেস্টলি। এবং এই যারা কাজ করে, এদের একটা বড় অংশ হচ্ছে তারা আউট অফ ফোকাস থাকে, লো প্রোফাইল থাকে।
এদেরকে কেউ পাত্তা দিতে চায় না, বিপদে বললে এদেরকে ডাকে সিরিয়াসলি। বাট 25টা ডিরেক্টরের কাজটা কি আপনি খেয়াল করে দেখেন। চট্টগ্রাম বিভাগ থেকে 2জন ডিরেক্টর আসে। চট্টগ্রামে আপনি এম এ আজিজ স্টেডিয়ামে কোনো ধরনের প্রপার ক্রিকেট আপনি খেলাতে পারবেন না। আউটার স্টেডিয়ামটা ধুলা, পাশে একটা সুইমিং পুল বানায় রাখছে। খুলনা থেকে 2জন ডাইরেক্টর আসছে। আবু নাসির স্টেডিয়ামে কতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় না। সো ডিরেক্টর নির্ভর হচ্ছে ওই বিপিএলে যেমন এরকম চেয়ারে বসে, বিসিবিতে হচ্ছে কিছু ডিরেক্টর আসবে, এই পোর্টফোলিওটাকে ইউজ করবে, চেয়ারে বসবে, ডিসিশন মেকিং করবে, পাপন ভাই ফারুক ভাইদের পাশে দাঁড়াবে, মাথা ঝাঁকাবে। এটা যখন হয়ে যায় না তখন আসলে এখানে প্রপার কাজ হবে না। আপনি বলছেন এক্সিকিউশন লেভেলের ম্যানপাওয়ারের কথা। ভাই আপনাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এই আলোচনা। এই যে আপনি দেখবেন যে ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্ট হয়, বিপিএল এর থেকেও ভালো হয়। ইশতিয়াক ভাই, ইশতিয়াক সাদিক, আমার আর মনে হয় কিছু বলার নাই। ট্রু, ঠিক আছে, ট্রু। তার মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্পোরেট কালচারের থেকে বড় সমস্যা হচ্ছে যারা আছে তারা প্রপারলি এটা চায় না। ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্ট যখন হয় এরা প্রিপারেশন শুরু করে ধরেন 1-2 মাস আগে, আরো আগে থেকে করে। বিং আ পার্ট অফ ইট আই ক্যান অ্যাসিওর ইউ। আর ক্রিকেট বোর্ড কি করে, সারা বছর ক্রিকেট নিয়ে থাকে তারপরও পারে না, সারা বছর ক্রিকেট নিয়ে থাকে তারপরও পারে না। আর ব্যাংকার্সরা বা ব্যাংক ওনাররা ওখানকার সাথে যারা আছে তারা প্রপার মানুষকে চুজও করে, কাজও দেয়, কাজ নামায়ও নেয়, ধরেন 7 দিন 14 দিনে কাজ হয়েও যায়। সো এটা তো একটা বিশাল ফেইলিওর। ব্যাংকাররা ক্রিকেট খেলতেছে, টুর্নামেন্ট হইতেছে, কর্পোরেট টুর্নামেন্ট হইতেছে, জাঁকজমকভাবে শুরু হচ্ছে, শেষও হচ্ছে, আর আপনি ক্রিকেট নিয়ে কাজ করেন। আপনার কাজ শুধু ক্রিকেট নিয়ে কাজ করা এবং ক্রিকেটের টাকাটা ওই ব্যাংকারদের কাছে রাখা, আপনি করতে পারতেছেন না। লাস্ট কোয়েশ্চেন রিয়াসাত ভাই, 2031 সালের মধ্যে বাংলাদেশের ক্রিকেটটাকে, ইউ বিং ওয়ান অফ দ্য প্রমিনেন্ট স্টেক হোল্ডার্স অফ বাংলাদেশ ক্রিকেট, আপনি বাংলাদেশ ক্রিকেটটাকে কোথায় দেখতে চান? আমি যেটা মনে করি কি, বাংলাদেশে এখন একটা মানে আমরা আমাদের ট্রানজিশনটাকে না আটকায় রাখি, নানাভাবে আটকায় রাখি। এটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলার জায়গা। আমরা একটা ফেব্রিকেশন করে রাখি। ধরেন আপনি ভেতরে যে গেঞ্জিটা পরেছেন, হ্যাঁ ধরেন ভেতরে আমি একটা পরছি, এটা কোনো কারণে ধরেন ছেঁড়া, আমরা অলওয়েজ উপরে টিপটপ রেখে ছেঁড়াটাকে ঢেকে রাখি। ফলে যেটা ছেঁড়া ওটা তো একটা সময় আরো ছিটতে থাকে। এটার ভেতরে যদি ঘুণ খায়, এটা বাইরে যতই সুন্দর থাকুক, একটা সময় এখানে যদি প্রেস করেন এটা ভেতরে ঢুকে যাবে। আমরা সবসময় স্টার ক্রিয়েট করে স্টারডমদেরকে হচ্ছে অ্যালাইভ রেখে হচ্ছে ব্যবসা করার চেষ্টা করছি, স্পন্সর আনার চেষ্টা করছি, রাদার দেন ক্রিয়েটিং ট্যালেন্টস। আপনি খেয়াল করে দেখবেন এইজ গ্রুপ নিয়ে আমাদের কাজ ইদানিং হয়, গত 2-3 বছরে হয়, আগে কতটুকু হয়েছে আপনি খেয়াল করে দেখবেন। একাডেমিক ক্রিকেটগুলো অনেক ক্ষেত্রে আমি দেখেছি, আমি বলি যে প্লেয়াররা এসে আমার কাছে কমপ্লেন করছে, সিরিয়াসলি আমি দেখেছি যে স্যার অমুক একাডেমির এটার সাথে বিসিবির অমুক স্যার জড়িত, এই কারণে নিতেছে না, ট্রায়ালগুলো ঝামেলা করতেছে। এটা ভাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আপনিও মনে হয় শুনছেন এরকম। সো এই জিনিসগুলো যদি হয়, আজকে আপনার বিরাট কোহলি ঘরোয়া ক্রিকেটে খেলবে, পুরা দিল্লির ফিরোজ শাহ কোটলার অবস্থা দেখছেন, অরুণ জেটলির অবস্থা দেখছেন, প্যাকড হয়ে গেছে। সো আমরা তো সেটা চাই আমাদের লোকাল ক্রিকেটগুলো এরকম জনপ্রিয় হোক। বাট আমরা করিটা কি, আমরা বাজে উইকেট তৈরি করি, আমরা ক্রেডিট নেওয়ার চেষ্টা করি। বিকেএসপিতে গিয়ে কেন একটা দল খেলবে ভাই? বিসিবির এত কোটি টাকা, আপনারা মাঠ কিনতে পারেন না? বিকেএসপিতে যাইতে আসতেই তো পুরো রস বের হয়ে যায় ক্রিকেটারদের। আপনি বলেন বিকেএসপিতে আপনি 2.5-3 ঘন্টার আগে যাইতে আসতে পারবেন না? আপনি যদি সকাল 6টায় ওঠেন বাসে, 8টায় গিয়ে পৌঁছাবেন, ব্রেকফাস্ট ধরেন টুকটাক করে আপনি খেলতে নামবেন, আপনি ঘুম থেকে উঠছেন কয়টায়? তারপর আপনি 50 ওভার্স ম্যাচ খেলবেন, ফাইজলামি, পারফরম্যান্স ইমপ্যাক্ট পড়ে, তাই না? তো এটা তো হয় না। ও তো চিন্তা করে আমার ম্যাচটা শেষ হলেই বাইসে যাই, বাসা যাবো, এরপরে ম্যাচ মিরপুরে, আরাম। তো এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে। আমরা জমি দেখি আমরা মাঠ কিনতে পারি না, খুবই দুঃখজনক। ওয়েল রিয়াসাত ভাই, আমার কাছে মনে হয় যে এই কনভারসেশনের আউটকামটা যেভাবেই নেক না কেন, আমাদের তো একটা কালচার আছে যে হয়তোবা এই এপিসোডটা যখন অন এয়ার হবে অনেক দিক থেকে অনেক প্রেশার আসবে। বিং দ্য অফিসিয়াল কমেন্টেটর অফ বিপিএল, আমি কিভাবে এই কথাগুলো বলি, বিং অ্যান অ্যাক্রেডিটেড জার্নালিস্ট, আপনি কিভাবে এটা বলতে পারেন। বাট আমার কাছে মনে হয় দিন শেষে এই আলোচনাগুলো ফর দ্য বেটারমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট, সেটা আমরা করি, আমাদের নিজেদের কোনো লাভ নেই, 5 পয়সা লাভ নেই। এক্স্যাক্টলি, হ্যাঁ কিছু লাভ তো অবশ্যই আছে, পাওয়ার আমাদের সঙ্গে আছে, সেই লাভের জায়গাটা আছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য বেটারমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট, এবং এই মানসিকতার জায়গাটা আই হোপ সো যে এই এপিসোডটা অন এয়ার হওয়ার পর
বড়দের কাছ থেকে আপনারও কোনো প্রেশার আসবে না, আমারও কোনো প্রেশার আসবে না, কেউ আমাকে ফোন দিয়ে বলবেন না যে এই এপিসোডটার এই অংশটা কেটে নামানোর জন্য। আই হোপ আমরা সেভাবেই ডিসকাশনটা করার চেষ্টা করেছি যে এই স্বচ্ছতাটুকু সব জায়গাটা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ রিয়াসাত ভাই। আজকে অনেক বিষয়ে আমরা কথা বললাম, অন আ পার্সোনাল নোট কিছুটা ইমোশনও যুক্ত হয়েছিল। আই ডোন্ট নো, পার্ট অফ লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সামি, টেক গ্রেট কেয়ার। দর্শক, রিয়াসাত আজিমকে আজকে একটু ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। ফিলোসফিক্যাল জায়গা থেকে আমাদের মধ্যে হয়তো বা মিল আছে, অমিল আছে, অনেক কথাবার্তাই হয়। আমরা কিছু মজা করার চেষ্টা করেছি, পার্সোনাল লাইফের কিছু ইমোশনাল ইনসিডেন্টস নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সব কিছু মিলিয়ে একজন রিয়াসাত আজিম তিনি ব্যক্তিগতভাবে কিভাবে চিন্তা করেন, তিনি প্রফেশনাল সেক্টরে কিভাবে চিন্তা করেন, কিভাবে নতুন একটা ডাইমেনশন তিনি ক্রিয়েট করেছেন বাংলাদেশের স্পোর্টস জার্নালিজম এরিনাতে, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আগামী পর্বে নিশ্চয়ই আরও কোনো একজন অতিথির সঙ্গে যুক্ত হয়ে যাব আমরা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনারা দেখছিলেন পাওয়ার প্রেজেন্টস টক অফ দ্য টাউন। থ্যাংক ইউ ভেরি মাচ।